মির্জা সাদনান শাহরিয়ারকে বিয়ে করতে না চাওয়ার কারণ কি? বয়সের ডিফারেন্স? লম্বাটে বলিষ্ঠ সুপুরুষ সাদনান সাহারিয়ারের প্রশ্নে অষ্টাদশী কন্যা প্রিয়তার মুখের বুলি ফুরিয়ে এলো। এই প্রশ্নের উত্তর কি দেবে, কোনো জবাব খুঁজে পেল না। এমনিতেই এই সুদর্শন পুরুষ সাদনান ভাইকে জমের মতো ভয় পায় অষ্টাদশী কন্যা প্রিয়তা, সেখানে আজ এই পুরুষকে বিয়ে করতে হবে। ভাবতেই প্রিয়তার গলা শুকিয়ে এলো। সাদনান প্রিয়তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জবাবের আশায়, কিন্তু মেয়েটা কোনো কথা বলছে না। সাদনান বিরক্ত হলো। মেয়েটা তাকে বিয়ে করতে রাজি নয় এমন একটা গুঞ্জন কানে আসছে, আর তাই তার দাদা জাফর মির্জা একান্তই মেয়েটার সাথে কথা বলতে পাঠিয়েছেন। সাদনানের বিরক্তি মাত্রা ছাড়ালো এবার। নিজের গম্ভীরতা বজায় রেখে রাশবাড়ি কণ্ঠে জানালো, দাদাজান, তোমার সাথে একান্তই আমাকে তোমার মতামত জানাতে পাঠিয়েছি। আমি যাচ্ছি, হয়তো কিছু সময় ব্যবধানে বিয়ের কাজ শুরু হবে। সাদনান এক সেকেন্ড দেরি না করে নিজের গায়ের সফেদ রঙের পাঞ্জাবির হাতাটা ভাঁজ করে কনুইয়ের ওপর রাখতে রাখতে রুম হতে বেরিয়ে এলো। সাদনান বেরিয়ে যাওয়ার সাথে সাথে শফিক সওদাগর, আয়ান সহ পেছনে পেছনে রুমে প্রবেশ করে। প্রিয়তা তাদের দেখে এগিয়ে এলো। শফিক সওদাগর কিছু বলার আগেই প্রিয়তা মিনমিন করে বলল, আমি সাদনান ভাইকে বিয়ে করব না বাবা। বিয়ের বধূ সাজে সজ্জিত প্রিয়তার কাতর কণ্ঠে বলা কথায় শফিক সওদাগর পাত্তা দিল না। যদিও ভুলটা ওনার নিজেরই, কিন্তু এখন সেটা ভেবে মেয়ের জীবন তো আর অভিশপ্ত করতে পারে না। একটা মেয়ের বিয়ের দিন বর না আসার মতো জঘন্য এই ঘটনাটা যে তার মেয়ের জীবনে নরক করে দিতে দ্বিতীয়বার ভাববে না এই সমাজ। যদিও সমাজের ভয় তিনি করে না, তবুও সব দিক বিবেচনা করে এখন বিয়েটা দিয়ে দেওয়াই উত্তম মনে করেন। তাই নিচের কণ্ঠে গম্ভীর রেখে বলে উঠল, আমি তোমার মতামত জানতে আসিনি। আমি আমার ডিসিশন আগেই জানিয়েছি, একটু পরে বিয়ে পড়ানো হবে। কথাগুলো শেষ করেই শফিক সওদাগর প্রিয়তার রুম হতে বেরিয়ে এলো। আয়ান আয়না বোনের পাশেই দাঁড়িয়ে আছে, তাদেরও কিছু করার নেই। আয়না বাবার পেছনে পেছনে চলে গেল। আয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল, রাজি হয়ে যাব না। আমার বাবা মা সন্তানের খারাপ চায় না। আর তুই একবার বাবার সামনে কথা বল। আয়ানের কথাগুলো প্রিয়তা মন দিয়ে শুনলো। সত্যি তো, পাত্র আসেনি বিয়ে করতে, এটা পুরো গ্রাম ছড়িয়ে গিয়েছে। এখন যদি বিয়ে না হয়, এই গ্রামের লোক তার জীবন ফুল থেকে কাটাতে পরিণত করতে এক দণ্ড ভাববে না। প্রিয়তার ভাবনার মাঝেই আয়ান চলে গেল, আর দরজা খোলার সাথে সাথেই হুমড়ি খেয়ে রুমে প্রবেশ করলো সবাই। অতঃপর শুরু হলো গ্রামের মানুষের জাতিগত স্বভাব কানাঘুষা করা। একবার পালিয়েছে, কিন্তু দেখো মেয়েটার কি ভাগ্য। চেয়ারম্যান নিজে তার নাতির জন্য প্রস্তাব রেখেছে, একেই বলে কপাল। এমন অনেক কথা প্রিয়তার কানে এলো, তবে প্রিয়তা কারোর কথায় কান দিল না। তার মনে অন্য প্রশ্ন ঘুরছে, কবির খান কেন বিয়ে করতে এলো না। কালাম খান শফিক সওদাগরের কাছে হাত জোর করে ক্ষমা চাইল ছেলের এমন কর্মে। নিজের ছেলের প্রতি অঢেল রাগ হচ্ছে। এমন একটা জঘন্য কাজ কি করে তার ছেলে করতে পারে ভেবে পেল না। আগে যদি বলতো তাহলে সে এমন কিছু করত, নিশ্চয়ই এত দূর অব্দি এগোতো না। স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেনি, ছেলের অবহেলা হবে ভেবে নিজের যৌবন শেষ করে দিল। আর আজ সেই ছেলেই তাকে কি একটা লজ্জাজনক অধ্যায় ফেলে দিয়ে চলে গেল। এই জীবনে কি আর শফিক সওদাগরের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তিনি? শফিক সওদাগর কালাম খানকে নরম স্বরে বোঝালো, অনেকটা সময় নিয়ে, যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। কালাম খান তবুও বারবার ক্ষমা চান। বিয়ে পড়ানো হলে বউ নিয়ে যাওয়ার জন্য জাফর মির্জা তাগাদা দিল। সন্ধ্যা গড়িয়ে অনেকটা রাত হয়ে এলো যে। সাদনানের কাকা মুজিফুর মির্জার বন্ধু কালাম খান, স্ত্রী নেই, এক সন্তান কবির খান। পড়ালেখার পাঠ চুকিয়ে বর্তমানে শহরের বেশ নামকরা একটা ভার্সিটির লেকচারার হিসেবে রয়েছেন। ছেলের জন্য গ্রামের সহজ সরল মেয়ে চাইছিল পুত্রবধূ রূপে। ব্যাপারটা মফিজুল মির্জাকে জানালে তিনি প্রিয়তার কথা জানান। শফিক সওদাগরের সাথে কথা বললে দেখা সাক্ষাৎ করে কালাম খান প্রিয়তাকে পছন্দ করে রাজি হয়, কিন্তু ছেলের পছন্দের কথা না জেনেই কথা দিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে নেয়। বিয়ের সপ্তাহ আগে অবশ্য কবিরকে তিনি প্রিয়তার সাথে দেখা করতে বলেছে।
তবে কবির না করে দিয়েছে, জানিয়েছে বাবার পছন্দই তার পছন্দ। কিন্তু বিয়ের দিন সকাল 10:30টার দিকে কবির খান হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। এদিকে ব্যাপার খুব দ্রুতই গ্রামে ছড়িয়ে পড়ে বর আসবে না। শফিক সওদাগরের বড় মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা ব্যাপারটা জানাজানি হওয়ার পর জাফর মির্জা নিজের ছোট নাতি সাদমান শাহরিরের জন্য প্রস্তাব রাখে। শফিক সওদাগর যেন অন্ধকারের মাঝে একটু আলোর দেখা পেলেন। তিনি অবাক হয়েছিল, বিস্ময় নিয়ে কিছু বলতে পারছিল না। বড় মেয়েকে মির্জা বাড়ি বিয়ে দিলেও ছোট মেয়েকে নিয়ে এসব কখনো ভাবেনি, অবশ্য ভাবার কথাও নয়। সাদনানের বয়স যেমন তেমনি নিজের নামধাম। শুনেছেন এবার এমপি নির্বাচনেও সাদনান দাঁড়াবে, জয় তো নিশ্চিত হবে। ছেলেটার মাঝে বিশেষ গুণ রয়েছে, তাই তো বিনা বাক্যে রাজি হয়েছে। বরাবরই প্রিয়তা রাজনীতি পছন্দ করে না, অথচ ভাগ্য আজ তাকে এক নেতার বউ বানিয়ে দিল। এই তো একটু আগেই বিয়ে হয়েছে তাদের। প্রিয়তা বসে আছে সোফায় সাদনানের পাশে। সাদনান গুরু গম্ভীর, কোনো প্রতিক্রিয়া তার মাঝে নেই। আপাতত কিছু মানুষ তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। বিদায় এত কেন বিষাদ, এত কেন কষ্ট? বুকের মাঝে তীব্র যন্ত্রণা হচ্ছে প্রিয়তার। প্রিয়তার মা মিতা সওদাগর কেঁদে কেটে নাজেহাল অবস্থা। ছোট মেয়ে তার ভীষণ আদুরে। বিদায় দিতে দিতে রাত হয়ে এলো। যেহেতু বিয়েটা হঠাৎ করেই হয়েছে, তাই কোনো আত্মীয় সাদনানের নেই। যা আছে সব পরিবারের। রাহাত, আয়না, আজম মির্জা, আম্বিয়া মির্জা, মাইশা, সুফিয়া বেগম আর সাদনানের ফুপি, তারা সবাই একটা গাড়িতে গেল। আর সাদনান নিজের গাড়ি নিয়ে, সাথে রয়েছে তার ছেলে পুলে বাইক নিয়ে। সারা সাদনানের গাড়িতে যাবে, কিন্তু মেয়েটার মন অন্য কিছু চাচ্ছে। গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখে সাদনান সারার দিকে ভ্রু কুঁচকে বলল, উঠে বসো। তুই যা, আমি নয় স্যার। মাঝে রাহান কোথা থেকে এসে ফোরন কেটে আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল, তবে সাদনানের তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলো না। সাদনান বোনের দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমার বোন আমি ঠিক সময় বাড়ি দেখতে চাই। চোখের পলকে সাদনান গাড়ি স্টার্ট দিয়ে সাই সাই করে চলে গেল। তার পেছনে পেছনে বাইকগুলো গেল। রাহান সারার দিকে তাকিয়ে একবার শুকনো ঢোক গিলে নিল। এই মেয়ে আস্ত একটা মায়ার সাগর, যে সাগর অতল গভীরে রাহান ডুবে আছে, যা থেকে হয়তো কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনি? ফার্স্ট কোনো কমেন্ট নয়, তাড়াতাড়ি উঠে বস। সারাও তাই করলো। রাহান বাইক স্টার্ট দেওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে বলল, ধরে বস, রাস্তা ভালো নয়। কিছু হলে তোর ভাইয়েরা আর বাপ আমাকে শেষ করতে দ্বিতীয়বার ভাববে না। সারা রাহানের কথা শুনে ফিক করে হেসে দিল। রাহান বাইকের মিররে সেটা দেখে নিজের বুকের বাঁ পাশে ডান হাতটা রেখে মনে মনে বলল, এভাবে হাসে না প্লিজ, আমার বুকে ভয়ঙ্কর যন্ত্রণা হয়। বিয়েটা হঠাৎ হওয়াতে বাড়িতে তেমন লোকজন নেই, যা আছে নিজেদের লোক। সাদনানের মা সালেহা বেগম সব নিয়ম কানুন শেষ একটা শাড়ি মাইশার হাতে দিয়ে প্রিয়তাকে বিয়ের ড্রেস চেঞ্জ করে এটা পরিয়ে সাদনানের রুমে নিয়ে যেতে বলল। মাইশা শাড়ি নিয়ে রুমে এসে দেখলো প্রিয়তা আয়নাকে জড়িয়ে ধরে বসে আছে। মাইশা নিজেও এসে বসলো। টুকটাক কথা বলে শাড়িটা রেখে গেল। আয়নাকে অবশ্য বলে দিয়েছে শাড়িটা পরিয়ে দিতে, কিন্তু আয়নাকে রাহাত ডাকছে। আয়নার আর রাহাতের 2 বছরের বাচ্চা ইনিয়া কান্না করছে, তাই আয়না হন্তদন্ত হয়ে ছুটে গেল। শাড়ি সেভাবেই পরে রইল। প্রিয়তা শাড়ির দিকে তাকিয়ে আছে। গায়ে ভারী একটা শাড়ি, মাথায় চমৎকার একটা দোপাট্টা, মুখে রয়েছে কৃত্রিম সাজ। এত সবে প্রিয়তার অবস্থা করুন। ফ্রেশ হতে পারলে হয়তো ভালো লাগতো। কথাগুলো ভাবতে ভাবতে প্রিয়তা বিছানার ওপর রাখা শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝর্ণা ছেড়ে দাঁড়িয়ে রইল সেখানে। এদিকে হাতে শাড়িও রাখতে ভুলে বসে। যতক্ষণ কথাটা মাথায় আসছে ততক্ষণে শাড়ি পুরোপুরি ভিজে গিয়েছে। রুম হতে হঠাৎই পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো প্রিয়তার। বুঝতে 1 সেকেন্ড সময় লাগলো না সাদনান ভাই রুমে আসছে। সাদনান ফোনে কারোর সাথে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে। এক হাতে গায়ে থাকা পাঞ্জাবিটার বোতাম খুলতে খুলতে পুরো রুমে একবার নজর বুলিয়ে নিল। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে না পেয়ে ভ্রুজোড়া কুঁচকে আসে। পরপরই ওয়াশরুম হতে পানি পড়ার শব্দ বুঝতে পারছে।
প্রিয়তা ওয়াশরুমে রয়েছে, কিন্তু এত রাতে মেয়েটা করছেটা কি? সাদনান অতশত চিন্তা বাদ দিয়ে ফোনের ওপাশের ব্যক্তিটাকে পরে এটা নিয়ে কথা বলছি বলেই ফোনের লাইন কেটে ফোন সেন্টার টেবিলে রেখে ওয়াশরুমের দরজা খটখট শব্দ করে জিজ্ঞেস করলো, এত রাতে তুমি শাওয়ার নিচ্ছ? প্রিয়তার সাদনানের কণ্ঠ শুনে জান বেরিয়ে আসার জোগাড়। কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। একবার নিজের শরীরের দিকে তাকিয়ে আবার দরজার দিকে তাকালো। বেশ অনেকক্ষণ সময় নিয়ে অপরাধী কণ্ঠে জানালো, শাড়ি ভিজে গিয়েছে। সাদনান দরজা হতে সরে দাঁড়ালো। সাদনান প্রিয়তার কথা ঠিক মানে বোঝে না। শাওয়ার নিয়েছে, শাড়ি তো ভিজবেই, এখন শুকনো কাপড় পরলেই তো হয়। তবে সাদনান মুখে জিজ্ঞেস করলো, আর কিছু নেই? একটা নিয়ে এসেছিলাম, সেটাই ভিজে গিয়েছে। তুমি বেরিয়ে এসো, আমি মায়ের কাছ থেকে শাড়ি নিয়ে আসি। সাদনান কথাগুলো বলে রুম হতে বেরিয়ে গেল। প্রিয়তা ভেজা শাড়ি পরে সেভাবেই বেরিয়ে এলো। পুরো রুম পানি ভিজে জপজপে হয়ে যেতে লাগলো। সাদনান একটা ছাই রঙের শাড়ি হাতে রুমে প্রবেশ করতেই বিরক্তে কপালে ভাঁজ পড়ে। ভরাট কণ্ঠে গুরু গম্ভীর স্বরে বলল, এটা নিয়ে পড়ে এসো। সাদনান কথা শেষে শাড়িটা নিয়ে এগিয়ে আসে। প্রিয়তা সাদনানের পায়ের দিকে তাকিয়ে ঠাহুর করতে পারে। প্রিয়তা একটু পিছিয়ে গেল। সাদনান প্রিয়তাকে পিছিয়ে যেতে দেখে নিজের পাজরা স্থির করে, ভ্রু কুঁচকে নেয়। আর প্রিয়তা কি বলবে খুঁজে পেল না। সে তো শাড়ি পরতে পারে না, তাই অসহায় চোখে একবার সাদনানের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে মিনমিন করে জানালো, আমি শাড়ি পরতে পারি না। সাদনান ফোঁস করে শ্বাস ফেলে, তবে পরক্ষণেই কিছু ভেবে শুকনো ঢোক গিলে। প্রিয়তার ভেজা শাড়িতে মেলি ভাঁজগুলো সব স্পষ্ট, তবে সাদনানের মনে হচ্ছে তার সামনে একটা চকলেটের প্যাকেট দাঁড়িয়ে, যার চকলেট এর চেয়ে প্যাকেটটা বেশি বড় হয়। প্রিয়তার গায়ের শাড়িটা ততটাই ভারী নয়, তবে চিকন পাতলা দেহখানার জন্য শাড়িটা ভারী মনে হলো সাদনানের নিকট। নিজের সদ্য বিয়ে করা স্ত্রী এমন রূপ যে কোনো পুরুষকে টানবে। নিজের পুরুষালী সত্তা দমন করে সাদনান পাশের দেয়ালে থাকা বোর্ডে সুইচ টিপে লাইট অফ করে। প্রিয়তা চমকে ওঠে, তড়িঘড়ি করে ভীতু স্বরে বলল, লাইট বন্ধ করলেন কেন সাদনান ভাই? সাদনান প্রিয়তার কথা শুনে বিড়বিড় করে বলল, স্টুপিড। প্রিয়তার কান অব্দি কথাটা পৌঁছালো না। পৌঁছাবে কি করে? মেয়ে তো ভয়ে লজ্জায় অস্বস্তি, মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে। সাদনান প্রিয়তার থেকে গুনে গুনে 2 হাত দূরত্বে দাঁড়িয়ে নিজের হাতে থাকা ব্লাউজ আর প্রয়োজনীয় সব প্রিয়তার হাতটা টেনে ধরে প্রিয়তাকে দিল। শুধু শাড়িটা নিজের হাতে রাখলো। আমি চাই না তুমি আমার সামনে অস্বস্তি বোধ করো। আমি চাই তুমি আমার সামনে স্ত্রী রূপে লজ্জা পাও। আর যেদিন তুমি আমার সামনে প্রথম লজ্জা পাবে, সেদিন আমি নিজের হাতে পরানো এই শাড়ি নিজের হাতে খুলে নেব। সাদনানের ফিসফিসিয়ে বলা কথাগুলো শুনে প্রিয়তার কান দিয়ে গরম ধোঁয়া বেরোনোর জোগাড়। অন্ধকারের মাঝে আবছা আলোয় সাদনান দেখতে পেল প্রিয়তার চোখ জোড়া বেশ টান টান করে তাকিয়ে তারই দিকে। সাদনান প্রিয়তাকে এভাবে তাকাতে দেখে হাসলো বোধহয়। যা প্রিয়তার চোখে ধরা পড়ে না, পড়বে কি করে? সে তো লজ্জায় আবার দৃষ্টি আগের ন্যায় নত করে নিয়েছে। সাদনান উল্টো ঘুরে দাঁড়িয়ে এক হাত কোমরে আরেক হাত মাথার পেছনে রেখে তাগেদা দিয়ে বলল, ফার্স্ট ভেজা কাপড় চেঞ্জ করো। প্রিয়তা কাপা কাপা হাতে তাই করে। আর বাইরে থেকে ব্যালকনি দিয়ে আসা অল্প আলোর কারণে সেটা প্রিয়তার ওপর পড়ে, যার ফলে প্রিয়তার ছায়াটা না চাইতেও সাদনানের নজরে আসে পাশের পর্দাটায়। সাদনান ধপ করে চোখ বন্ধ করে নিল। সে চায় না এখন এমনি কিছু হয়। তাহলে বারবার কেন মেয়েটা তাকে উস্কে দিচ্ছে? সে তো পুরুষ, সেখানে নিজের বিয়ে করা স্ত্রী এমন অবস্থায় নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্টসাধ্য এই মেয়ে কি সেটা জানে? সাদনানের ভাবনার মাঝেই প্রিয়তার বার কয়েক মিনমিন করে ডাকলো সাদনানকে। শেষমেশ না পেরে সামান্য জোরেই ডাকলো, সাদনান ভাই। সাদনান চমকালো, পেছনে ফিরে বলল। প্রিয়তা নিজের 2 হাত সামনে দিয়ে রেখেছে। সাদনান ঠোঁট এলিয়ে হাসলো, তবে এর পর মুহূর্তে কি হবে ভেবে হাসি বিলীন হয়ে ঠোঁটের কার্নিশে হতে নিজের হাতের শাড়ি ভাঁজ খুলে এগিয়ে গিয়ে হাতের শাড়ির আঁচলটা গুজে দিল প্রিয়তার কোমরে। সাদনানের হাতের স্পর্শে কেঁপে উঠল প্রিয়তার সর্বাঙ্গ। সাদনান সেটা ঠিক বুঝতে পারলো, তবে নিজেকে শক্ত করে প্রিয়তা থেকে যথেষ্ট দূরে দাঁড়িয়ে শাড়িটা পেঁচিয়ে নিল প্রিয়তার কোমরে। বলিষ্ঠ পুরুষ সাদনানের বুকে প্রিয়তার শরীরটা স্পর্শ পেল।
সাদনান কুচিগুলো সেগুলো প্রিয়তার হাতে দিল। প্রিয়তা কাপা কাপা হাতে সেগুলো কোনো রকম গুজে নিল। সাদনান নিচে বসে প্রিয়তার কুচিগুলো ঠিক করে উঠে দাঁড়িয়ে চট করে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা সেভাবে থেকেই এগিয়ে গিয়ে লাইট অন করে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ফিরে দেখতে লাগলো। বেশ ভালোই লাগছে, তবে আঁচলটা বেশ লম্বা হয়েছে। প্রিয়তা ভেজা কাপড়গুলো ফ্লোরে। প্রিয়তা আশেপাশে কোনো ঝুড়ি আছে কি না দেখে নিল। না, কিছু নেই। প্রিয়তা ভাবলো সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে এলে সেগুলো ধুয়ে নেবে, কিন্তু প্রিয়তার ভাবনায় এক বালতি পানি ঢেলে হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে অর্ধনগ্ন সাদনান বেরিয়ে এলো। কোমরে একটা হালকা গোলাপি রঙের তাওয়াল পেঁচিয়ে। প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে রইল। মূলত বেহায়া চোখ জোড়া প্রিয়তাকে দৃষ্টি সরিয়ে নিতে দিল না। উদম শরীরে বুকের ঘন কালো পশমগুলো মারাত্মক সুন্দর দেখতে লাগছে প্রিয়তার নিকট। সাদনান প্রিয়তাকে এভাবে তাকাতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে দেখা শেষ হলে ব্যালকনি থেকে টাওয়াল এনে চুলগুলো মুছে নাও। কথাটা বলতে বলতে সাদনান প্রিয়তার ভেজা কাপড়গুলো হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা বোধগম্য হচ্ছে না। ব্যাপারটা বুঝতে প্রিয়তার ঠিক কত সময় লাগলো প্রিয়তা জানে না, তবে সাদনান ভাই তার কাপড় ধুতে নিয়েছে এটা যেন তার বিশ্বাস হচ্ছে না। কোথায় ভেবেছে বিয়ের পর হয়তো সাদনান ভাই তার সাথে ঠিক করে কথাও বলবে না, সেখানে এত সব যেন প্রিয়তার স্বপ্ন মনে হচ্ছে। রাত আনুমানিক 10:30টার মতো বাজে। কবির খান সওদাগর বাড়ি এসে পৌঁছালো। কালাম খানও আজ সওদাগর বাড়ি রয়েছে। তিনি ছেলেকে দেখে রেগে গেল, তবে শফিক সওদাগর কালাম খানকে বুঝিয়ে সুজিয়ে রুমে পাঠিয়ে দিল। আর মিতা সওদাগর আগে কবিরকে ফ্রেশ হতে বলল। কবির তাই করলো, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। এর মধ্যে কবির ঠিক আন্দাজ করতে পারলো বিয়েটা তাহলে সত্যি হয়েছে মির্জা সাদনান শাহরিয়ারের সাথে। আর তাকেও যে মিথ্যা খবর দিয়ে এখান থেকে খুব দক্ষতার সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে সেটাও বুঝতে পারে, তবে সে বিষয়টা কারোর সাথেই শেয়ার করলো না। কবির শফিক সওদাগরকে অনুতপ্ত স্বরে বলল, আমি সত্যি লজ্জিত, তবে জরুরি কিছু কাজ থাকে আমাকে সকালে চট্টগ্রাম যেতে হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত আঙ্কেল। শফিক সওদাগর কবিরের কথায় জানালো, দেখো বাবা, যা হয়েছে ভুলে যাও। আল্লাহ যা করে ভালোর জন্য করে। সাদনান সকালে ঘুম থেকে উঠে নিজের বুকের ওপর বউয়ের অস্তিত্ব টের পেল। এক ছিলতে হাসি ঠোঁটের কোণে ফুটে ওঠে। নিজের মাথাটা সামান্য উঁচু করে প্রিয়তার মাথার চুলের ভাঁজে নিজের অধৈর্যরা ছুঁয়ে দিল। নিজের ওপর থেকে সরিয়ে প্রিয়তাকে নিজের একটা বাহুর ওপর রেখে একপাশে ফিরে শুয়ে প্রিয়তার মুখের ওপর থেকে সাবধানের সহিত এলোমেলো হয়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে অপলক তাকিয়ে রইল বউয়ের মুখ পানে। গোলগাল ছোট্ট মুখটা ঘুমন্ত অবস্থায় দারুণ মায়াবী লাগছে দেখতে। সাদনান একবার বউয়ের কপালে আলতো করে নিজের অধৈর্যরা ছুঁয়ে দিল। প্রিয়তা নড়ে চড়ে ওঠে। সাদনান চুপ করে তাকিয়ে থাকে। এর মধ্যে হঠাৎ সাদনানের ফোনটা বেজে উঠল। সাদনান তড়িগড়ি করে বালিশের নিচ থেকে ফোন বের করে সাইড বাটনে চাপে। অতঃপর আলগোছে প্রিয়তাকে বালিশে শুয়ে নিজে বিছানা ছেড়ে নিঃশব্দে ব্যালকনিতে চলে গেল। ফোনে অনেকটা সময় কথা বলে সাদনান রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। সকাল 7:30 বাজে তখন। সাদনান ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে গিয়ে প্রিয়তার ললাটে ফের ওষ্ঠদায় ছুঁয়ে দিল। নিজের মুখটা এগিয়ে নিয়ে প্রিয়তার কানের কাছে বিড়বিড় করে বলল, দ্রুত ফিরে আসার চেষ্টা করবে, ভিন্ন কিছু দেখার অপেক্ষা। কথা শেষ সাদনান মুচকি হেসে রুমের দরজা খুলে বেরিয়ে গেল। সাদনান আর জাফর মির্জা বাড়ি নেই। সেই সকালে দাদা নাতি কোথায় বেরিয়েছে, হয়তো কোনো জরুরি কাজে। সামনে ইলেকশন। প্রিয়তা বিকেলটা আয়না, মাইশা আর ইনিয়ার সাথে কেটে গেল। বেলা 11টা নাগাদ আবার আয়ান বোনকে দেখতে এসেছিল। প্রিয়তা তখন ভীষণ খুশি হয়েছিল। পরক্ষণেই ভাই চলে যাওয়া মনও খারাপ হয়েছিল। তবে বড় বোন সাথে রয়েছে আর বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের নিজের বাড়ি, তাই যত দ্রুত সম্ভব সবাইকে আপন ভেবে সংসারে মন দেওয়া শ্রেয়। এমনটাই আম্বিয়া মির্জা উপদেশ দিয়েছে প্রিয়তাকে। প্রিয়তা শুধু চুপচাপ শুনে গিয়েছে। হয়তো সত্যি। রাতে রান্না প্রিয়তা শাশুড়ির হাতে হাতে গিয়ে সাহায্য করলো। আয়না নিজের মেয়েকে দেখছে। প্রিয়তা অবশ্য পরে সালেহা বেগম আর সুফিয়া বেগম ঠেলাঠেলিতে রান্নাঘর থেকে নিজের ঘরে এলো বাধ্য হয়ে।
প্রিয়তা রুমে আসার পর কি মনে করে আলমারি খুলে সেখান থেকে একটা ট্রাউজার, একটা নীল রঙের গেঞ্জি নামিয়ে বিছানায় রেখে দিয়ে নিজে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। বেশ অনেকটা সময় পর একটা গাড়ি এলো বাড়িতে। আদনানের ব্যালকনিতে হতে বাড়ির গেট একদম বরাবর হওয়ায় প্রিয়তার নজরে এলো। সাদনান গাড়ি থেকে নেমে দারোয়ানের হাতে চাবি দিয়ে একবার নিজের রুমের ব্যালকনির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। অতঃপর জাফর মির্জাকে সাথে নিয়ে বাড়ির ভেতরে চলে এলো। প্রিয়তা সাদনানকে এদিকে তাকাতে দেখে ভাবুক হলো। মানুষটা বড্ড রহস্যময়। প্রিয়তা ব্যালকনি থেকে রুমে আসার সঙ্গে সঙ্গে সাদনান রুমে এসে দরজা আটকে নিজের গায়ের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে কৌতূহলী নিয়ে বলল, মনে হচ্ছে আমায় মিস করছিলে ব্যালকনিতে দাঁড়িয়ে। প্রিয়তা ভ্যাবাচাকা খেলো। প্রিয়তা যতটুকু জানে বা এত বছর ধরে যেমনটা দেখে আসছে আর আজ দুদিন ধরে যে সাদনান ভাইকে দেখছে, তার মধ্যে আগের সাদনান ভাই আর এখনকার সাদনান ভাইয়ের একদমই মিল নেই। স্বভাবসুলভ সাদনান গম্ভীর, খুব কম কথা বলে আর ভীষণ রাগী। সেখানে এমন মানুষটাই এই স্বাভাবিক আচরণ প্রিয়তার নিকট বড়ই অবাক আর অস্বাভাবিক লাগছে। তবে নিজের স্বভাব আর সাদনান ভাইয়ের সাথে কোনো অস্বাভাবিক কথাবার্তা কখনো না হওয়ায় এভাবেও চুপ রইল প্রিয়তা। সাদনান ততক্ষণে নিজের গায়ের পাঞ্জাবি খুলে সোফায় রেখে ড্রেসের জন্য কাবার্ডের দিকে যাওয়ার জন্য অগ্রসর হতেই নজর পড়ে বিছানার কাপড় নামিয়ে রাখা দেখে বলল, বাহ, এখন থেকে স্বামীর যত্ন আত্তি করতে শুরু করে দিয়েছো। আই এম ইমপ্রেসড। সাদনান কথাটা বলে হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। এই লোকের হয়েছে কি? প্রিয়তা আনমনে বিড়বিড় করে রুম থেকে বেরিয়ে গেল। সরি জান, আমি আর কোনো রিস্ক নিতে পারছি না। আমি আজ বাবার সাথে কথা বলে সব ফাইনাল করব। আয়ানের কথায় ফোনের ওপাশের রমণী বোধহয় হাসলো। আয়ান সেটা ফোনের মধ্যেই ঠাহর করতে পারলো। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, তুমি হাসছ? আশ্চর্য, এটা মোটেও হাসার সময় না। আমি রোজ রোজ এত আতঙ্কে আর তোমাকে হারানোর ভয় নিয়ে থাকতে পারছি না। মাইশা এবার শব্দ করে হেসে উঠল। আয়ান অন্য সময় হলে হয়তো এই হাসি নিয়ে এক দফা বর্ণনা করত, কবিতা হলে নিজের অনুভূতি প্রকাশ করত, কিন্তু এখন এই হাসিটা তার নিকট নিজের অসহ্য মনে হলো। মেয়েটা হাসছে, এমন একটা সিরিয়াস বিষয় নিয়েও ভাবা যায়? শুনুন, বিয়ের উপযোগী মেয়ে ঘরে থাকলে সম্বন্ধ আসবে, দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে? আয়ান চুপ করে রইল, তবে মনে মনে ঠিক কি করবে সেটাও স্থির করে। আজ গিয়েছিল আয়ান মির্জা বাড়ি বোনকে দেখতে। মাইশা বাড়ি ছিল না। বাড়িতে আম্বিয়া মির্জার কিছু আত্মীয় এসেছে। মূলত মাইশাকে দেখতে হবে হঠাৎ করেই। আয়ান তখন থেকে অস্থির। আয়ানকে কোনো প্রত্যুত্তর না করে না শুনে মাইশা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কিছু বলছেন না কেন? অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। মাইশা ঘড়ি দেখলো, সত্যি রাত অনেক হয়েছে। তাই রোজকার মতো ভালোবাসি বলে আয়ান ফিরতি, আমিও ভালোবাসি বলে ফোন কাটে। আয়ান ফোন রেখে বাবা মায়ের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। রাত তখন অনেকটা। শফিক সওদাগর নিজের অভ্যাস মোতাবেক রুমে বসে বই পড়ছিল। মিতা সওদাগর তখন ঘুমিয়ে পড়েছে। আয়ান গিয়ে দরজায় নক করতেই শফিক সওদাগর ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়। আবার মনে মনে একটু চিন্তিত হয়, এত রাতে এ ছেলে কেন এসেছে ভেবে। বাবা, আমি বিয়ে করব, কাল মেয়ে দেখতে যাবে। আয়ান রুমে প্রবেশ করে কোনো ভনিতা না করে সোজাসুজি জানিয়ে দিল, এসব বলছো? মাথা ঠিক আছে? রাত কটা বাজে দেখেছো তুমি? কেন? তুমি আর মা তো এতদিন বিয়ের জন্য পাগল করে দিচ্ছিলে। আমি তো বনুর বিয়ের পর করবো বলেছি, তাহলে এখন এসব কেন বলছো? শফিক সওদাগর নড়ে চলে বসলো। বই বন্ধ করে চোখের চশমাটা একটু ঠেলে দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো। শফিক সওদাগর এক পর্যায়ে এসে চুপসে গেল। হ্যাঁ, তা ঠিক, তবে ছেলে এত রাতে কেন এসব নিয়ে পড়েছে? বিয়ে করবে এটা তো সকালেও বলা যেত। তারা কি বারণ করেছে যে বিয়ে করাবে না? তাই রাত বিরাতে এসে তাদের রাজি করানোর চেষ্টা করছে। ততক্ষণে মিতা সওদাগর ঘুম থেকে উঠে গিয়েছে। ছেলে আর স্বামীর কথোপকথন শুনে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো, সফলও হলো। ছেলের পক্ষ নিয়ে বলল, হ্যাঁ ঠিক, আমরা তো চাই বাবা। বাবা, তোর মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ, তোমার ছেলের বাবাকে বলে দাও
মফিজুল মির্জার সাথে কথা বলতে, বাকিটা আমি মেসেঞ্জ করে নেব। আয়ান কথাগুলো খুব স্বাভাবিকভাবে বলে রুম হতে বেরিয়ে এলো। বুকে একবার থুতু দিয়ে মাথা ঘুরিয়ে রুমের ভেতরে একবার উকি দিয়ে দেখলো মিতা সওদাগর হাসি হাসি মুখে শফিক সওদাগরকে কিছু বলছে। আর শফিক সওদাগর অনুভূতিহীন, হয়তো উনি ভাবতে পারেনি ছেলে তার তলে তলে টেম্পু চাচ্ছে। আয়ান বিশ্বজয় করা হাসি দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে নিজেকে বাবা দিয়ে বিড়বিড় করে বলল, সাব্বাস মাহমুদ, আয়ান সওদাগর, সাব্বাস। সারা আর প্রিয়তা দুজনের পরীক্ষা শেষ, ভার্সিটির অ্যাডমিশনের জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। আজ সারা কোচিংয়ে গেলেও প্রিয়তা এ ব্যাপারে কোনো কথা বলেনি। সুফিয়া বেগম অবশ্য চেয়েছিলেন প্রিয়তা সারার সাথে যায়, কিন্তু শাশুড়ির ওপর দিয়ে কোনো কথা বলতে পারেনি। আম্বিয়া মির্জা বেশ আগেরকার দিনের মানুষ, মেয়েদের লেখাপড়া নিয়ে ওনার বেশ আপত্তি। আয়নাকে বিয়ের পর আর পড়তে দেয়নি। মাইশাকেও বিয়ে দেওয়ার কথা ছোট ছেলেকে বলেছে, কিন্তু মফিজুর মির্জা একমাত্র মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে রাজি নয়। মেয়ে যখন পড়ছে পড়ুক না, মেয়েকে তিনি পড়াশোনা করাতে চায় বেশি। প্রিয়তা বোনের কাছে শুনেছে এ নিয়ে মফিজুল মির্জা মায়ের সাথে একটু মন কষাকষি চলছে। আজও সাদনানকে প্রিয়তা ঘুম থেকে উঠে সকালে দেখেনি। রাতেই তো মানুষটা তাকে বুকে নিয়ে ঘুমালো, অথচ সকালেই উধাও। অবশ্য আজ দুপুরে বাড়িতে খাবার খাবে বলে শুনেছে প্রিয়তা। এর কারণ আজ শফিক সওদাগর সহ মিতা সওদাগর এসেছে মির্জা বাড়ি। উদ্দেশ্য জানা নেই, তবে বিয়ে হয়েছে আজ নায়র যাওয়ার কথা প্রিয়তার, হয়তো সেই নিমন্ত্রণ করতেই এসেছে। আম্বিয়া মির্জা মনে মনে স্থির করে আজ যদিও যায় তো কাল ফিরে আসার কথা জানিয়ে দেবে। প্রিয়তা বাবা মাকে পেয়ে প্রচুর খুশি, সাথে নিজের বাড়ি যাবে। দুপুরে সাদনান আর জাফর মির্জা সহ সব পুরুষরা বাসায় এলো। সাদনান ফেরার সময় সাথে করে অবশ্য আয়ানকেও নিয়ে এসেছে। রায়হানের মা এতে ভীষণ খুশি। এই খুশির কারণ কি মাইশা জানে? ফুপ্পি নিজের মেয়ে রিধির জন্য আয়ানকে বেশ পছন্দ করেছে। মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ, দেশে এলে বিয়ের কথাবার্তা এগুবে এমনটাই তিনি দুই ভাইজির সাথে শেয়ার করেছে। মাইশা কিচ্ছু বলেনি, তবে সারা তখন ফুসফুস করেছে মেয়ে তার অন্য কাউকে ভালোবাসে, আর মা এদিকে মেয়ের বিয়ে ঠিক করেছে। এমনিতে রাহানের মা ভীষণ ভালো মানুষ। স্বামী শহরে থাকে, চাকরি সূত্রে বিয়ের পর থেকে স্বামী সন্তান নিয়ে বাবা বাড়িতেই রয়েছে। কখনো এসব নিয়ে কোনো ঝামেলা হয়নি ভাই বা ভাবিদের সাথে। সারা ফুসফুস করার কারণ ছেলে যে এদিকে দামড়া হয়েছে সে খবর আছে, আর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এক্ষুনি পাত্র নির্ধারণ করে রেখেছে। দুপুরে সবাই খাবার একসাথে খেলো, বড়রা সবাই বৈঠকে বসলো, মেয়েরা সবাই বিদায় নিল। শফিক সওদাগর তক্ষুনি জাফর মির্জার সাথে আয়ানের জন্য মাইশাকে চেয়ে কথাখানা পেরে নিল। মফিজুর গম্ভীর, তবে তিনি কোনো জবাব দিল না, সময় চাইল মেয়ের মতামত নিয়ে জানাবে। সওদাগর বাড়ির সবাই সায় দিল। বিকালের দিকে সওদাগর বাড়ির সবাই চলে গেল, আর সাদনান সন্ধ্যায় প্রিয়তাকে নিয়ে যাবে বলে জানালো। সবাই চলে গেলে প্রিয়তা রুমে এসে নিজের কিছু কাপড় লাগেজে নিল, সাথে সাদনানের জন্যও নিল। সাদনান তখন রুমে এলো, একটু রেস্ট করে আবার বেরোবে। আজ মন্ত্রী ওয়াসিফ দেওয়ানের সাথে সাক্ষাৎ করবে, তিনি ডেকে পাঠিয়েছেন। সাদনান কথাগুলো ভাবতে ভাবতে রুমে এসে প্রিয়তাকে নিজের কাপড় ব্যাগে নিতে দেখে গম্ভীর কণ্ঠে জানালো, আমরা কাল সকালেই চলে আসবো, কাপড় নিতে হবে না। প্রিয়তার হাসি হাসি মুখটা ফাটা বেটুলের ন্যায় চুপসে গেল। কাপড় বের করে আবার সাদনানের গুলো কাভারে আর নিজের গুলো লাগেজে রেখে দিল। সাদনান হঠাৎ কি মনে করে এগিয়ে গেল, কাভার খুলে নিজের কাপড় এক পাশে রাখতে রাখতে বিড়বিড় করে বলল, শুধু ভালোবাসলে হয়, ভালোবাসার যত্ন নিতে হয়, নয়তো ভালোবাসা ফিকে পড়ে। প্রিয়তার কান অবধি কথাগুলো পৌঁছালো না, তবে ভ্রু জোড়া কিঞ্চিত কুচকে এলো। প্রিয়তা বুঝতে পারছে না সাদনান নিজের কাপড় কেন একপাশ করছে, তাই জিজ্ঞেস করলো, আপনি কাপড় একপাশ কেন করেছেন? আমারগুলো এখানে ঠিক আছে। জিজ্ঞেস করেছি, চুপচাপ কাপড় রাখো। প্রিয়তা সাদনানের কথা মুখে মুখ গোমরা করে নিল। এই লোক একটু ভালো করে কথা বলতে পারে না।
প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাদনান নিজে এগিয়ে এসে লাগেজ থেকে কাপড়গুলো কাবাডে রাখে। প্রিয়তা তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে লাগেজ টেনে নিজের কাছে নিয়ে বলল, আপনি যান, রেস্ট করুন, আমি রাখছি। সাদনান প্রিয়তার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আমার মানে তোমার। আমার সবকিছুতে যেমন আমার অধিকার রয়েছে, তেমন তোমারও। সাদনান গায়ের পাঞ্জাবিটা খুলে রেখে একটা গেঞ্জি গায়ে দিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। প্রিয়তা নিজের কাপড়গুলো কাবাডে রেখে সে নিজেও সাদনানের পাশে শুয়ে পড়ল। সাদনান প্রিয়তাকে টেনে নিজের বুকের উপর নিয়ে জড়িয়ে ধরে। প্রিয়তা লাজুক হাসে। লোকটা এই 3 দিনে একবারও প্রিয়তাকে বুকে না নিয়ে ঘুমায়নি। প্রিয়তার প্রথম দিন অস্বস্তি হলেও আজ 2 দিন ধরে ভালোই লাগে। বিকেলে সাদনান বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রিয়তাকে রেডি হয়ে থাকতে বলে গেল। প্রিয়তা তাই করলো। সাদনানের ফুপি মনির কাছ থেকে শাড়ি পরে রেডি হয়ে রইল। সন্ধ্যা 6:30টার দিকে সাদনান বাড়ি এলো, তবে নিজে রুমে এলো না। নিজ থেকে খবর পাঠালো প্রিয়তাকে যাওয়ার জন্য। প্রিয়তা তাই করলো। সাদনান তখন নিজের গাড়িতে বসে রয়েছে, সাথে রাহান যাচ্ছে, সে গাড়ি নিয়ে ফিরে আসবে। ওরা পৌঁছাতে 5 মিনিট সময়ের মতো লাগলো। প্রিয়তা হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নামার আগেই সাদনান প্রিয়তার হাত টেনে ধরে বলল, একদম ছোটাছুটি নয়, আমার সাথে যাবে। প্রিয়তা মাথা নাড়ে। সাদনান গাড়ি থেকে নামার পর রাহান নিজেও নামে। ডিকি থেকে অনেকগুলো শপিং এর ব্যাগ সহ সাদনান প্রিয়তার হাত ধরে বাড়ির উঠোন পেরিয়ে আসে। এর মধ্যে প্রিয়তার মা বাবা দুজনেই ছুটে আসে। আয়ন বাড়িতে নেই। সাদনান আর রাহানকে নিয়ে শফিক সওদাগর নিজেদের বসার ঘরে বসলো। প্রিয়তা নিজের মায়ের সাথে রান্না করে চলে গেল। রাহান নাস্তা করে বিদায় নিল। সাদনান ফ্রেশ হওয়ার জন্য প্রিয়তাকে খুঁজে, তবে মেয়েটা নেই। শফিক সওদাগর তখন স্ত্রীকে ডেকে প্রিয়তাকে ডাকে। প্রিয়তা এসে বাবার সাথে কথা বলে। শফিক সওদাগর প্রিয়তাকে ফ্রেশ হয়ে রাতে খাবার খাওয়ার জন্য আসতে বলে। প্রিয়তা সাদনানকে নিয়ে নিজের রুমে চলে এলো। সাদনান ফ্রেশ হতে গেলে প্রিয়তা দরজা আটকে নিজের গায়ের শাড়ি খুলে সালোয়ার কামিজ পরে নিল। শাড়ি ভাঁজ করে রাখতে গিয়ে ওনার কথা বেমালুম ভুলে বসে। এদিকে সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে বউয়ের দিকে তাকিয়ে থতমত খেলো। বউয়ের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। প্রিয়তার নারী গঠিত শরীরের ভাঁজ স্পষ্ট। সাদনান নিঃশব্দে এসে ভয়ের পেছনে দাঁড়ায়। সাদনানের অস্বস্তি টের পেতেই তৎক্ষণাৎ শিউরে ওঠে, লাফিয়ে সরতে চায় প্রিয়তা, কিন্তু সাদনান তা হতে দেয় না। পেছন থেকে শক্ত হাতে জড়িয়ে ধরে প্রিয়তার কোমর। সাদনান প্রিয়তার ঘাড়ে নিজের থুতনি ঠেকাতেই প্রিয়তার সারা শরীর শিরশির করে ওঠে। চোখ বন্ধ করে নিজেকে শক্ত রাখার প্রয়াস চালায়। সাদনান নিজের হাত প্রিয়তার কামিজ ভেদ করে প্রিয়তার পেটে বিচরণ ঘটাতেই প্রিয়তার শরীরের সর্বত্র শক্তি হারিয়ে ফেলে। পা জোড়া অবশ হয়ে আসে। নিজে দাঁড়িয়ে থাকার মতো শক্তি পায় না। প্রিয়তা কাঁধে নরম কিছুর সংস্পর্শ পেতেই বুঝতে 1 সেকেন্ড সময় লাগে না সাদনান ভাই নিজের অধর জোড়া ছুঁয়ে দিয়েছে। প্রিয়তা ছিটকে দূরে সরে গেল। সাদনান প্রিয়তার দিকে তখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে। প্রিয়তা ওড়না খুঁজে চারদিকে পেয়েও যায়, তবে সেটা হাত বাড়িয়ে নেওয়ার আগে সাদনান প্রিয়তাকে আবার নিজের কাছে টেনে নিল। সাদনান নিজের বাঁ হাতটা উঁচিয়ে প্রিয়তার ঠোঁটে নিজের বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিয়ে অনুমতি চাইল। ক্যান আই কিস ইউ ফর ওয়ান্স? প্রিয়তা সাদনানের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায়, তবে সাদনানের দৃষ্টির দিকে তাকিয়ে লজ্জায় মাথা নুয়ে নিয়ে বিড়বিড় করে আওড়ালো, সব সময় নিজের মন মতো সব করে, আর এখন অনুমতি চাচ্ছে, অদ্ভুত। সাদনান প্রিয়তার মুখটা এক হাতে উঁচু করে আস্তে করে নিজের মুখটা এগিয়ে নিয়ে প্রিয়তার কপালে গাঢ় একটা চুমু খেলো। অনেকক্ষণ পর সেখান থেকে সরে এসে প্রিয়তার অধরের ভাঁজে নিজের অধর জোড়া চেপে ধরে। প্রিয়তার সর্বাঙ্গে কাঁপন ধরে। সাদনান প্রিয়তার কোমর টেনে শক্ত করে নিজের সাথে চেপে ধরে। প্রিয়তা প্রথমবারের মতো সাদনানের এমন লাগামহীন স্পর্শে হাঁপিয়ে ওঠে। নিজেও পাল্লা দিয়ে সাদনানের সঙ্গে এক হাত সাদনানের চুল শক্ত করে খামচে ধরে, অন্য হাত সাদনানের পিঠে রাখে। সাদনান সময় নিয়ে ইচ্ছে মতো নিজের রাজত্ব চালায় বউয়ের অধরে। সময় গড়ালো। এক সময় সাদনানের হাতের বাঁধন হালকা হয়। প্রিয়তার সুযোগ বুঝে সাদনানকে ঠেলে সরিয়ে ওয়াশরুমে চলে যায়। সাদনান প্রিয়তার এরূপ ব্যবহারে হেসে দিয়ে বিড়বিড় করে বলল, আমার জান,
খুব দ্রুত তুমি নিচে থেকে আমার কাছে ধরা দেবে। সেই রাতে প্রিয়তা আর সাদনানের সাথে নিজের দৃষ্টি মিলাতে পারে না। রাতে খাবার শেষে নিজে আগে আগে রুমে এসে গুটি গুটি মেরে বিছানার এক পাশে শুয়ে পড়ে। সাদনান শ্বশুর আর আয়ানের সাথে বেশ সময় নিয়ে আড্ডা দিয়ে রুমে এলো। সাদনান রুমে এসে দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে রোজগার ন্যায় বউকে জড়িয়ে ধরে। প্রিয়তা তখন ঘুমে বিভোর। সাদনান বউয়ের মারাময় মুখখানে তাকিয়ে থাকে। আজ থেকে 4 বছর আগে এই ছোট্ট গুলগাল মুখটার মায়ায় পড়েছিল সাদনান। সেদিন রাহাতের জন্য আয়নাকে দেখতে আসছিল মির্জাবাড়ির সবাই। সেদিন সাদনানের অনার্স ফাইনাল ইয়ারের লাস্ট এক্সাম ছিল। পরীক্ষা শেষে সোজা সওদাগর বাড়ি এসেছিল। আর বাড়িতে ঢুকতে ঢুকতে সঙ্গে সঙ্গে সদ্য নাইনে ওঠা কিশোরীর শাড়ি পরা রূপ সাদনানকে সেদিন ছোট্ট প্রিয়তার মায়ায় পড়তে বাধ্য করেছিল। মির্জাবাড়িতে তাদের যাতায়াত আগে থেকে ছিল। আজম্ম মির্জার সাথে শফিক সওদাগরের সেই ছোট্টবেলার বন্ধুত্বের খাতিরে দুই পরিবারের বেশ ভালো সম্পর্ক ছিল। আগে এই বাড়িতে আসা হলেও প্রিয়তার দিকে সাদনান কখনো মনে কোনো উদ্দেশ্য নিয়ে ছোট প্রিয়তার দিকে তাকায়নি। তবে সেই দিনের পর থেকে না চাইতেও সাদনান প্রিয়তার দিকে তাকালে নিজের পুরুষালী সত্তা নাড়িয়ে দিত। নিজের মনের কোথাও একটু এই রমণীতাকে টানত। নিজের সুন্দর সুশ্রী চেহারা আর শরীরের গঠন, নিজের পার্সোনালিটির জন্য কম বেশি প্রায় অনেক মেয়ে আশেপাশে ঘুরঘুর করত। তবে সাদনান নিজে কখনো তাদের প্রতি কোনো টান ফিল করতো না বলে পাত্তা দেয়নি। গম্ভীর আর নিজের স্বভাব সুলভ আচরণ, থমথমে কণ্ঠে কথা বলা পুরুষটা সত্যি সেই ছোট্ট প্রিয়তার জন্য মনে কিছু ফিল করত। তবে ব্যাপারটা পাত্তা দেয়নি, অবশ্য দেওয়ার কথাও নয়। বয়সের দিক দিয়ে দেখলে একদমই তো নয়। সারা আর প্রিয়তা দুজন একই সামনে পড়তো। তার উপর স্কুল যাওয়ার পথে সাদনানদের বাড়ি। প্রিয়তা স্কুল যাওয়ার সময় সারাকে নিয়ে যেত, বাড়ির ভেতর অবশ্য যেত না। সাদনান যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করত। তবে বরাবরই মেয়েটা ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাবশত কোনো না কোনো ভাবে সাদনান প্রিয়তার সামনে পড়ে যেত। মাঝে মধ্যে সারা আর প্রিয়তাকে স্কুলে পৌঁছে দিত। এভাবে দেখতে দেখতে আর সাদনান নিজের লুকানো অনুভূতির সাথে যুদ্ধ করতে করতে পিচ্চিটা কখন যে বড় হয়ে গেল সাদনান বুঝতেই পারেনি। আবার বিয়েও দিয়ে দিচ্ছিল। মেয়ের কত কষ্ট করেই না বিয়েটা আটকালো। বিয়ে ঠিক হয়েছে সাদনান জানতোই না। জানবে কি করে? সে তো তখন জরুরি কাজে বাইরে ছিল। ফিরে এলো বিয়ের আগের দিন রাতে। অবশ্য আয়ান সঙ্গে না থাকলে সম্ভবও হতো না কিছু। কদিন পর এই পিচ্ছি ভার্সিটির গণ্ডিতে পা রাখবে, ভাবা যায়? সাদনান কথাগুলো ভাবতে ভাবতে প্রিয়তার কপালে গাঢ় একটা চুমু খেলো। শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মুখটা প্রিয়তার কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে উঠল, ভালোবাসি আমার জান। পরের দিন সকালে সাদনান প্রিয়তা সওদাগর বাড়ি থেকে নাস্তা করে বেরিয়ে আসে। সাদনান সাথে করে প্রিয়তার বই খাতা সব নিয়ে আসে। প্রিয়তাকে কোচিং এ দিয়ে সাদনান চলে গেল। প্রিয়তা অনুভূতিহীন। ক্লাসে যাওয়ার পর সারা ভীষণ খুশি প্রিয়তাকে দেখে। প্রিয়তাও খুশি খুশি মনে ক্লাস করে। ক্লাস শেষ করে সারা আর প্রিয়তা দুজনে বাড়ি চলে এলো। আম্বিয়া মির্জা তখন প্রিয়তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। প্রিয়তা দেখলো, তবে মাথা নুয়ে রুমে চলে এলো। ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে লম্বা একটা ঘুম দিল। মাইশা আর তিন্নি একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর দুজনের পরিচয়, তবে কারোর সাথে কারোর পার্সোনাল বিষয় শেয়ার করার মতো সম্পর্ক এখনো হয়নি। মাইশা যেদিন জানালো তাদের ডিপার্টমেন্টের এক লেকচারার কবির খানের সাথে তার এক কাজিনের বিয়ে ঠিক হয়েছে, সেদিনের পর তার তিন্নি ভার্সিটিতে আসেনি। মাইশা ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি। হঠাৎ এভাবে মেয়েটা হারিয়ে গেল কেন? আজ অনেক দিন পর মাইশা তিন্নিকে ক্লাস দেখতে পেল। উদাসীন মুখে পেছনের একটা বেঞ্চে ঘাপটি মেরে বসে আছে। সামনে একটা বই মেলে রাখা, কিন্তু দৃষ্টি তার বইয়ের দিকে নয়, বাইরের দিকে তাকিয়ে আনমনা হয়ে বসে আছে। মাইশা এগিয়ে গিয়ে পাশে বসলো। তিন্নি সামান্য চমকালো, তবে পরক্ষণেই মাইশাকে দেখে হাসলো, ভালো মন্দ জিজ্ঞেস করলো। মাইশা জবাব দিল, প্রশ্ন করলো, এতদিন আসুনি কেন? অসুস্থ ছিলাম। মাইশা বুঝতে পারে তিনি সত্যি বলেনি। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এমন আচরণের একটাই মানে দাঁড়ায়। মাইশা তিন্নির মুখ থেকে সত্যি বের করতে চাইছে, তাই কথার ফাঁক ঘুরিয়ে ফিরিয়ে জানালো, তুমি জানো
কবির স্যার ওই দিন বিয়ে করতে আসেনি। আমার ছোট ভাই সাদনান মির্জার সাথে বিয়ে হয়েছে। তিনি মাইশার কথা শুনে অবাক হলো। মনের কোথাও একটু আশা দেখা দিল। মনটা হঠাৎ ভালো হয়ে গেল। তবে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, ভবিষ্যতে এমপি মির্জা সাদনান আমার ভাই। হ্যাঁ? তিন্নির যেন আজ অবাক হওয়ার দিন। বারবার চমকপ্রদ তথ্য জানতে পারছে। ওদের দুজনের কথার মাঝে কবির খান ক্লাসে এলো। ক্লাস শুরু হলো। তিন্নি মুগ্ধতা নিয়ে সেদিকে তাকিয়ে রইল। হোক না একতরফা ভালোবাসা, অনুভূতি তো সুন্দর। ভাবতে ভালো লাগে, স্বপ্ন বুনতে ভালো লাগে। ততক্ষণে সব ভালো যতক্ষণ অপর প্রান্তের মানুষটা এসবের কিচ্ছুটি তার নিকট অজানা। রাত 11:30টার দিকে সাদনান, রাহান, জাফর মির্জা বাড়ি ফিরল। তখন মাত্র লিভিং রুমে সুফিয়া বেগম, প্রিয়তা বসেছিল। সবাই ফ্রেশ হয়ে এলেই তাদের খাবার দেয়া হলো। খাবার খাওয়ার ফাঁকে জাফর মির্জা জানালো এই সপ্তাহে মার্কা দেয়া হবে। তারপরই ভোট প্রচারের কাজ শুরু হবে। যদিও জয় নিয়ে কোনো ভয়ের আশঙ্কা নেই, তবে বিরোধী দলের বর্তমান অবস্থানরত এমপি বেজায় খারাপ লোক। তাই যথাসম্ভব সবাইকে সাবধান থাকতে হবে। বাড়ি থেকে একা একা কেউ না বেরোনোটাই শ্রেয়। সুফিয়া বেগম চিন্তিত বিরস মুখে ছেলের দিকে তাকিয়ে রইল। সাদনান মায়ের দিকে তাকিয়ে আশ্বাস দিল কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখতে বলল। খাবার শেষে সাদনান আগে আগে রুমে চলে গেল। প্রিয়তা সুফিয়া বেগমের সাথে সব গুছিয়ে রুমে এলো প্রায় আধা ঘন্টা পর। জাফর মির্জার কথা শোনার পর থেকে কেমন অন্যমনস্ক হয়ে আছে। রুমে এসে প্রিয়তা ওয়াশরুমে গেল, ফিরে এলো মিনিটের মাথায়। সাদনান ব্যালকনি থেকে ফোনে কথা বলতে বলতে রুমে এলো। প্রিয়তা তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনা হয়ে চুল আঁচড়াচ্ছে। সাদনান ফোন কেটে সেটা সোফায় রেখে এগিয়ে এসে প্রিয়তার পেছনে দাঁড়িয়ে নিজের হাতে চিরুনি নিয়ে নিল। প্রিয়তা হকচকিয়ে ওঠে। ধ্যান ফিরতেই বুঝতে পারে সাদনান চুলে বেনুনি করছে। সাদনান প্রিয়তার চুলগুলো বেনুনি করতে করতে জানতে চাইল, ক্লাস কেমন হলো আজ? প্রিয়তা বলল, ভালো। প্রিয়তা জবাবে বলল, পরপরই আবার বলল, আমার রাজনীতি একদম পছন্দ নয় সাদনান ভাই। জানি তো। প্রিয়তা সাদনানের জবাব শুনে অবাক হলো। তাহলে স্বাভাবিক জীবন চাই, সুন্দর সংসার চাই, আতঙ্ক আর ভয়ে নিয়ে কিচ্ছু হয় না। প্রিয়তার কথায় সাদনান কিছু একটা ফিল করে। মেয়েটাকে নিয়ে ভাবছে। অবশ্য ভাবারই কথা, বউ হয়। প্রিয়তা এতক্ষণ আয়নায় সাদনানের দিকে তাকিয়ে কথা বলছিল। সাদনান প্রিয়তার চুলে রাবার ব্যান্ড দিয়ে চুল আটকে দিল। তারপর প্রিয়তাকে নিজের দিকে ফিরিয়ে প্রিয়তার দু গালে হাত রাখে, বইয়ের ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল, আই প্রমিস, আমার দেহে প্রাণ থাকা অবধি তোমার কিচ্ছু হতে দেব না। আমি আমার কথা বলছি না, আপনার জন্য চিন্তা হয় আমার। কিচ্ছু হবে না আমার। আপনি জানতে চেয়েছিলেন আমি কেন আপনাকে বিয়ে করতে চাইনি। আমার একটা স্বাভাবিক জীবন চাইতাম, সেই জন্য বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। অথচ ভাগ্য দেখুন, ঠিক আমাকে আপনার সাথে বেঁধে দিল। কথায় আছে না, আমরা যা ভাবি তা কখনো হয় না, আর যা কখনো কল্পনাও করি না সেটাই হয়। তোমার আফসোস হয়? না, কখনো না। আমার ভাগ্যে যা আছে সেটাই হয়েছে। সাদনান প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা নিজের দুই হাত সাদনানের পিঠে রাখলো। সাদনান মৃদু কণ্ঠে বলল, আমার আমিকে তোমার জন্য ভালো রাখবো। প্রিয়তা দীর্ঘশ্বাস ছাড়ে। তবে পরক্ষণেই লজ্জায় সাদনানের থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে। সাদনান ছাড়ে না, শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। প্রিয়তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, স্বাভাবিক হও, তখন না হয় আমি তোমায় গভীরভাবে ছুঁয়ে দেব। এত রাতে তুই এখানে কি করছিস? ঘুমাসনি কেন? সারা হক চকালো। পেছন ফিরে রাহানকে দেখে অবাক হলো। তবে নিজেকে সামনে নিয়ে পানির গ্লাস দেখিয়ে বলল, পানি খেতে এসেছি। রাতে ঘুমাস না? রাহান থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো। সারা সহজ সরল গলায় বলল, হ্যাঁ, ঘুমাবো না কেন? তাহলে আমাকে এত জ্বালাস কেন? রাহানা বিড়বিড় করে বলল। সারা শুনতে পায় না, তাই জিজ্ঞেস করলো, কিছু বলবেন? না, হ্যাঁ, ভূতের মতো এভাবে রাতে আর ঘোরাঘুরি করবি না। দেখা গেল তোকে ভূত মনে করে কেউ ভয়ে জ্ঞান হারাবে। এখন যা রুমে যা।
আমি ভূতের মতো কোথায় ঘুম করলাম? পানি ছিল না রুমে, পানি খেতে এসেছি। আর আপনি এত রাতে এইখানে কি করছেন? সারা রাহানের দিকে চোখ কটপট করে তাকায়, তবে পরক্ষণেই কিছু মনে হওয়ার মতো করে জিজ্ঞেস করলো। রাহান চোরা চোখে একবার সারার দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, ভূতের সাথে সাক্ষাৎ করতে এসেছি। মাইশা আর আয়ানের বিয়েটা ঘরোয়াভাবে দিতে চাইছেন মফিজুল মির্জা। খুব কাছের কিছু মানুষ থাকবে শুধু, কেউ দ্বিধা পোষণ করেনি। হোক ঘরোয়াভাবে, এমনিতেই 1 মাস পর ভোট, তার উপর বিপদ যখন তখন যে কোনো দিক দিয়ে আসতে পারে। তাই সবাই এটাই বেস্ট মনে করলো। শফিক সওদাগর এতেই সায় দিয়েছে। নিজের আত্মীয় বলতে তেমন কেউ নেই, শ্বশুর শাশুড়ি কেউ নেই, অনেক আগে গত হয়েছে। মিতার 2 ভাই আছে, তারা সবাই বিদেশে সেটেলড, বাড়িতে কেউ নেই। আর 2 মেয়ে, যে কোনো একজনকে নিয়ে যাবেন এমনটাই পরিকল্পনা। তবে বড় বোনকে নিয়ে আসার চেষ্টা করবে। ছোট মেয়ে নতুন, তাকে না আনা শ্রেয়। এখন আম্বিয়া মির্জার কাছে কথাখানি পারতে হবে। হলুদের দিন বিকেলে তিন্নি এলো মির্জা বাড়ি। তিন্নিকে বেশ আদর করলো সবাই। তিন্নি মাইশার রুমে বসেছিল, তখন প্রিয়তা এলো হাতে নাস্তার ট্রে। তিনি প্রিয়তার সাথে আগে থেকে পরিচিত, তাই চিনতে অসুবিধা হয়নি। তিনি প্রিয়তাকে টেনে নিচে পাশে বসিয়ে বেশ আদর করলো। মেয়েটা সত্যি একটা মায়ার খনি। যেখানে তিন্নি মেয়ে হয়ে প্রিয়তাকে এত ভালো লাগে, সেখানে কবিরের ভালো লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু তিন্নি তো আর জানে না কবির প্রিয়তাকে দেখেইনি। প্রিয়তা নিজেও অনেকক্ষণ আড্ডা দিল সবার সাথে, এরপর চলে গেল। আম্বিয়া মির্জা প্রিয়তাকে ডাকছে। শোন, বাইরের দিকটায় একদম যাবি না, ওদিকে বাইরের লোকজন বেশি। সারা শাড়ি পরে মাত্রই নিচে এসেছে, আর তখনই রাহান কথাটা বলল। বাড়ির ভেতরে মানুষ নেই বললেই চলে, সবাই হলুদের জায়গায়। সারা নিজেও শাড়ি পরে শাড়ি সামলাতে হিমশিম খায়, তাই হলুদ দিয়ে এসেই শাড়ি খুলে নেবে এমনটা ভেবেই রেখেছে। তাই বাধ্য হয়ে মেয়ের মতো মাথা নেড়ে বলল, আচ্ছা, আপুকে হলুদ দিয়ে চলে আসবো। আর এখন আমার পাঞ্জাবিটা আয়রন করে রেখে আয়, আমি হাতের কাজটা শেষ করে রেডি হব। সারা মুখ ভেঙচি কেটে বলল, পারবো না। আচ্ছা, বলবো তোর বাপকে তুই কাল আমার শার্ট গায়ে দিয়েছিস। সারা রাহানের কথা শুনে থমথমে খেলো। চোখ বড় বড় করে রাহানের দিকে একবার তাকিয়ে ফের লজ্জায় মাথা নিচু করে নিয়ে মেনমেন করে বলল, যাচ্ছি। রাহান শুধু বাঁকা হাসলো। পাশ কেটে যাওয়ার সময় ফিস ফিস করে বলল, ঠোঁটের লিপস্টিক লাগাবি না, যদি দেখেছি তো তোর সাথে সাথে তোর ঠোঁটকেও খবর মাইন্ডেড। সারার মাথায় কিচ্ছু ঢুকলো না, শুধু ফ্যাল ফ্যাল করে রাহানের যাওয়ার পথের দিকে তাকে। প্রিয়তা রেডি হয়ে রুম থেকে বেরোবে, ঠিক তখনই সাদনান রুমে প্রবেশ করে, যার ফলে দুজন দুজনের সাথে সজোরে ধাক্কা খেলো। ধাক্কার তাল সামলাতে না পেরে প্রিয়তা পড়ে যাচ্ছিল, তবে সাদনান সেটা হতে দিল না। শক্ত হাতে বউয়ের কোমর পেঁচিয়ে ধরে। প্রিয়তা ভয়ে সাদনানের পাঞ্জাবি খামচে ধরে। সাদনান থমকালো, বউয়ের দিকে তাকিয়ে হৃদস্পন্দনের অস্বাভাবিকভাবে ছুটতে লাগলো। প্রিয়তা হলুদের মাঝে লাল পাড়ের শাড়ি পরেছে, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, মাথায় একটা বেলি ফুলের মালা, যেটা সাদনান একটু আগেই রুমে রেখে গিয়েছে। প্রিয়তা তখন রুমে ছিল না। প্রিয়তা নিজেকে কারোর বাহুডোরে বুঝতে পেরে চোখ পিট পিট করে তাকায়। মানুষটা যে ওর নিজের ব্যক্তিগত পুরুষ বুঝতে বেগ পেতে হয় না। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, আপনি রেডি হয়ে নিন, আমি সব বিছানায় রেখে দিয়েছি। যাবে না, বসে থাকবে, আমি শাওয়ার শেষ করে আসছি। প্রিয়তা কোনো কিছু বলার আগেই সাদনান প্রিয়তাকে ছেড়ে দিয়ে একটা টাওয়াল হাতে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা আর কি করবে? সাদনান ভাই যখন বলেছে তখন না বসে উপায় নেই, অজ্ঞতা বাধ্য হয়েই বিছানায় পা ঝুলিয়ে বসলো। সাদনান শাওয়ার নিয়ে প্রায় আধা ঘন্টা পর বেরিয়ে এলো। প্রিয়তা ড্যাব ড্যাব করে সেদিকে তাকিয়ে রইল। সাদনান তাওয়াল দিয়ে নিজের চুল মুছে পাঞ্জাবি গায়ে দিয়ে রেডি হলো, তবে বউয়ের কাণ্ড দেখে মনে মনে হেসে লুটোপুটি খাচ্ছে। এগিয়ে এসে প্রিয়তার মাথার ফুলটা ঠিকঠাক করে দিতে দিতে বলল, এভাবে তাকায় না যান, কিছু করে ফেলতে ইচ্ছে করে। প্রিয়তা লজ্জা পেল, তবে লজ্জা চেপে রেখে বলল, আমি মোটেও আপনার দিকে তাকাইনি। সাদনান হেসে উঠল। প্রিয়তা লজ্জা পেয়ে সাদনানকে ধাক্কা দিয়ে আগে আগে রুম থেকে বেরিয়ে এলো।
সাদনান নিজেও হাসতে হাসতে পেছনে পেছনে নিচে এলো। লিভিং রুমে অনেক মানুষ, তবে সব মানুষ ছাপিয়ে প্রিয়তার নজর দুজন ব্যক্তির ওপর আটকে গেল। সাদনান প্রিয়তাকে পেছন থেকে নিজে প্রিয়তার সামনে দাঁড়ালো। সোফায় বসা কবিরের ভ্রু কুঁচকে এলো, বিরক্ত হলো। শাড়ি পরা রমণীটা দারুণ দেখতে। কবির ভাবে সাদনানের বোন হয়তো, কিন্তু পরক্ষণে কিছু মনে হতে সব পানির মতো স্পষ্ট হলো। বুঝতে একটু সময় লাগলো। এই সেই রমণী যার জন্য মির্জা সাদনান শাহরিয়ার তাকে মিথ্যা বলে চট্টগ্রাম পাঠিয়েছিল। সাদনান প্রিয়তার সামনে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল, মায়ের কাছে যাও। প্রিয়তা শুনলো, রান্নাঘরে চলে গেল। সাদনান এগিয়ে গিয়ে কালাম খান আর কবিরের সাথে কথা বলে। কবির খুব স্বাভাবিক, তবে দৃষ্টি তার তীক্ষ্ণ। কথা বলা শেষ, সবাই নাস্তা খেয়ে হালকা হলুদের জন্য বাগানে চলে গেল। তবে কবির সবার পেছনে রইল। আর ঠিক তখনই তিন্নি মাইশার হাত ধরে দোতলা থেকে নামতে দেখা গেল। মাইশাকে শাড়ি পরিয়ে কাঁচা ফুলের গয়না পরিয়েছে। তিন্নি নিজেও শাড়ি পরেছে, তবে খুব নর্মাল। চুলগুলো বেনুনি করে এক পাশে এনে রেখেছে। সবার মাঝে কবিরের দৃষ্টি না চাইতো তিন্নির উপর পড়ল। মেয়েটা সাধারণ, সব সময় নর্মাল চলাফেরা করে, হয়তো এই জন্যই সবার নজরে পড়ে। তবে ক্লাসেও কবির খেয়াল করেছে মেয়েটা প্রায়ই ওর দিকে তাকিয়ে থাকে, যেমনটা এখন তাকিয়েছে। কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকে না, একটু পর পরই তাকায়। কবির কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে বাগানের একটা সাইডে গেল। সাদনান ফোনে কথা বলছিল। নিজের পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে ফোন রেখে বলল, হবু এমপি মির্জা সাদনান, ভীষণ দুর্দ লোক। সাদনান অন্যদিকে তাকিয়ে হাসলো কবিরের কথায়। কবির আবার বলল, আমার সাথে একবার সাক্ষাৎ করতে পারতেন। রাইট, কিন্তু কি বলুন তো, প্রেয়সীর রাজনীতি একদম পছন্দ নয়। কথা বলে দেখতে পারতেন। সময়টা আমাকে ফাঁকি দিতে চেয়েছিল। তাছাড়া আমার দাদাজান কখনো মেনে নিত না এমন পরিস্থিতি না করলে। কবির আর কিছু বলতে যাবে, তখনই সাদনানকে জাফর মির্জা ডাকলো। সাদনান চলে গেল। কবির সরল দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। ভাগ্য নেই, তাই এসব ভেবে মন খারাপ করলো না। তবে মেয়েটাকে দেখে প্রথমবারের ন্যায় এক অদ্ভুত অনুভূতি হয়েছে। কবির পরক্ষণেই নিজের ভাবনা চিন্তার ওপর বিরক্ত হলো। অন্যজনের বউ হয়, ইস, এভাবে ছেঁচড়াদের মতো তাকিয়েছিল, তখন ভাবতে শরীর শিরশির করে উঠল। হলুদের অনুষ্ঠান শেষ। মাইশা রুমে এসে ফ্রেশ হয়ে তিন্নির পাশে শুয়েছিল মাত্র। তখনই মাইশার ফোনে টুংটাং শব্দ হলো। মাইশা ফোন হাতে নিয়ে সাইলেন্ট করে নোটিফিকেশন চেক করতেই দেখলো আয়ান মেসেজ দিয়েছে। মাইশার হলুদের ছবি চাইছে। মাইশা কয়েকটা ছবি হোয়াটসঅ্যাপে সেন্ড করার মিনিটের মাথায় আয়ান ভিডিও কল এলো। মাইশা কল ধরে লজ্জায় মাথা নুয়ে রাখলো। আয়ান ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, মেরে ফেলবে আমায়, অপেক্ষা করো, কাল তোমার সব কর্মের বিচার হবে। প্রিয়তা রেডি হচ্ছে। সাদনান বউয়ের কুচি ঠিক করে উঠে দাঁড়ালো। মাথায় সুন্দর করে ঘোমটা টেনে দিয়ে নিজে প্রিয়তার পেছনে দাঁড়িয়ে প্রিয়তার দু কাঁধে হাত রেখে নিচু হয়ে মৃদু স্বরে বলল, বউ লাগছে। প্রিয়তা লজ্জায় চোখ নিচু করে নিল। সাদনান প্রিয়তাকে নিচের দিকে ফিরিয়ে বউয়ের ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল, লজ্জা পাচ্ছে আমার জান, বাসর দেখি খুব শিগগিরই করতে হবে। প্রিয়তা সঙ্গে সঙ্গে সাদনানকে ধাক্কা দিল। সাদনান হেলে দুলে 2 কদম পিছিয়ে গেল। প্রিয়তা আঁচল মাথায় টেনে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ছি, কি বেহায়া কথাবার্তা, মুখে কিচ্ছু আটকায় না। সাদনান নিজেও পেছনে পেছনে রুম হতে বেরিয়ে পিছু নিল প্রিয়তার। সমান হয়ে একসাথে একদম কাছে ঘেঁষে হাঁটতে হাঁটতে বলল, সব তোমার দোষ। আমি কি করলাম? প্রিয়তা অবাক হয়ে জিজ্ঞেস করল। সাদনান মোহনীয় কণ্ঠে বলল, আমাকে না পড়িয়ে শান্তি নেই তোমার? এখন আমি কিছু বললে সব দোষ আমার। প্রিয়তা আর কিছু বলবে তার আগেই নজর পড়ে গেস্ট রুম থেকে কবির বেরিয়ে আসছে। গায়ে নীল রঙের একটা পাঞ্জাবি। প্রিয়তা দৃষ্টি নুয়ে নিল। কবির প্রিয়তার দিকে তাকিয়ে নিজেও চোখ সরিয়ে নিল। সাদনান কবিরের সঙ্গে কথা বলে আগে আগে কবিরকে নিয়ে নিচে চলে গেল। প্রিয়তা সারা রুমে চলে গেল। মাইশা তিন্নিকে একটা নীল জামদানি শাড়ি পরতে দিয়েছে। তিন্নি শাড়ি পরতে পারে না। রাহানের মা ভীষণ ভালো শাড়ি পরাতে পারে। সারা বলল, আপু তুমি মনির কাছে যাও, পরিয়ে দেবে। সারা মাইশাকে সাজাচ্ছে, নয়তো সারা নিয়ে যেত। প্রিয়তাও এটা সেটা এগিয়ে দিচ্ছে। অজ্ঞতা বাধ্য হয়ে তিনি নিজেই একা একা নিচে এলো। রাহানের মা নিজে রেডি হবে মাত্র গোসল করে বেরিয়েছে। তিনি তখন শাড়ি হাতে রুমে প্রবেশ করে। ভদ্র মহিলা দেখেই বুঝতে পারে
মুচকি হেসে তিন্নিকে বলল, পাহাড় 7। তাড়াতাড়ি করো, আমাকে আবার মাইশাকে খাবার খাইয়ে দিতে হবে, নয়তো মেয়েটার আজ আর খাওয়া হবে না। মা একজন সারাদিন কাজ কাজ করে, একটা মাত্র মেয়ের বিয়ে, কোথায় মেয়েটাকে একটু সময় দেবে? বড়ভাবে কত করে বললো মেয়ের আশপাশে থাকার কথা। তিন্নি মনোযোগ দিয়ে শুনল। শাড়ি পরা শেষ, তিন্নি মুচকি হেসে বলল, ফুপি, আপনি আস্তে ধীরে রেডি হন, আমি গিয়ে মাইশাকে খাবার দিয়ে দিব। রাহানের মা হাসি খুশি মুখে বলল, আচ্ছা তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। তিন্নি রুম হতে বেরিয়ে উপরে আসার সময় আর চোখে একবার লিভিং রুমে তাকিয়ে থমকে গেল। কবির বসে আছে, দৃষ্টি তার ফোনের স্ক্রিনে। তিন্নি একবার নিচের দিকে তাকিয়ে আবার কবিরের দিকে তাকালো। কবির নজর তখন হঠাৎ তিন্নির উপর পড়ল। কবির থমথমে মুখ করে তিন্নির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে এলো। তবে তিন্নির মায়াময় মুখখানে তাকিয়ে হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে লাফাতে লাগলো। কবির দৃষ্টি সরিয়ে নিয়ে বিড়বিড় করে বলে উঠল, কি হচ্ছে এসব? কবির, বি কেয়ারফুল। ফোন হাতে উঠে দাঁড়াতেই সিঁড়ির দিকে নজর পড়তে কবির সেখানে তিন্নিকে দেখতে পেল না। তপ্ত শ্বাস ফেলে কবির বাড়ি থেকে বেরিয়ে এলো। এদিকে তিন্নি সোজা রুমে চলে এসেছে। স্যারের দৃষ্টিতে কিছু একটা ছিল যা তিন্নির ছোট হাড় নিতে পারছিল না, তাই তো পালিয়ে এলো। জামাই এসেছে কথাটা দোতলা ঘরে পর্যন্ত পৌঁছাতে দেরি। সব মেয়েদের মাইশার ঘর ছেড়ে নিচে যেতে দেরি হলো না। শুধু প্রিয়তা আর তিন্নি বসে রইল মাইশার কাছে। মাইশা উসকুস করছে। তিন্নি মুচকি হেসে বলল, যা, কেউ আসার আগেই একবার বারান্দা থেকে ঘুরে আয়। প্রিয়তা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল দুজনের দিকে। মাইশা প্রিয়তার গাল টেনে দিয়ে লেহেঙ্গা উঁচু করে বারান্দায় যেতে যেতে প্রিয়তাকে হুঁশিয়ারি দিয়ে বলল, খবরদার প্রিয়, যদি তোর ভাইকে এসব বলছি। তুমি ভাই দেখতে গিয়েছো? মাইশা প্রিয়তার কথা শুনে বুঝতে পারলো। প্রিয়তা বিষয়টা ধরতে পারেনি, শুধু শুধু মেয়েটাকে ব্যাপারটা জানিয়ে দিল। মাইশা হেসে বলল, হ্যাঁ, বলবি না কিন্তু। আচ্ছা। প্রিয়তা ঘাড় নাড়ে। তিন্নি প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা একদম সরল প্রকৃতির। কত বয়স? সদ্য তো এইচএসসি দিয়েছে। ওর বয়সী সারা কি চঞ্চল, অথচ এই মেয়েটা কত চুপচাপ। চেহারাটা যেমন দেখতে মায়াবী, ঠিক তেমন নরম মনটাও। তিন্নিকে কত সম্মান করে, যত্ন আত্মি কোনো ত্রুটি রাখছে না। কবির খান দারুণ সুন্দর, এই মেয়েটাকে বিয়ে কেন করতে আসেনি? তিন্নির ভাবনার মাঝেই সারা ছুটে এলো। পেছনে পেছনে রাহাত, আয়না, সাদনান সবাই এসেছে। বিয়ের কাজ শুরু হবে, তাই কনেকে নিয়ে যাওয়ার জন্য তাগেদা দিচ্ছে। সাদনান আর রাহাত এসে বোনকে আগলে নিয়ে নিচে এলো। সাদনান এর মধ্যে বার কয়েক বউয়ের সঙ্গে চোখেও ইশারায় আলাপ সেরে নিয়েছে। প্রিয়তা এমন কাণ্ড দেখে সাদনানকে পাগল পুরুষ উপাধি দিল মনে মনে। তবে এগুলো প্রিয়তার কাছে না চাইতেও দারুণ লাগলো। হৃদয়ে ভালো লাগার দোলা দিল। বিয়ে পড়ানো শেষ, খাওয়া দাওয়া শেষ, বউ নিয়ে বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় শুরু হলো। কেউ নিজের ঘরে নতুন মানুষের আগমনে খুশি মুখে উপচে পড়ছে, তো কারো বিদায়ের বিষাদে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিচ্ছে নিজের কলিজার রাজকন্যা। মাইশা আর আয়ানকে একটা গাড়িতে বসানো হলো, আর বাকি দুইটা দিয়ে বাকিরা সবাই। আয়ান সুফিয়া বেগমের সাথে শেষবার কথা বলে গাড়িতে বসে দরজা লাগিয়ে দিল। মাইশা তখনও কাঁদতে কাঁদতে বাবা মার হাত ধরে কিছু বলে যাচ্ছে। মফিজুল মির্জা আয়ানের দিকে অসহায় মুখে চেয়ে রইল। আয়ানের চাহনির মানে খুব ভালো করে বুঝতে পারল। চোখ ইছাড়ায় কিছু বলতেই মফিজুল মির্জা মেয়ের হাতে উল্টো পিঠে চুমু খেয়ে বলল, মাইশা তবুও কেঁদে চলেছে। আয়ান মাইশাকে টেনে নিজের কাছে নিল। সবাইকে বিদায় দিয়ে গাড়ি স্টার্ট করতে বলে ড্রাইভারকে। মির্জা বাড়ি থেকে সওদাগর বাড়ি গাড়ি দিয়ে গেলে 5-7 মিনিট লাগে, আর হেঁটে গেলে 15 মিনিটের মতো লাগে। খুব দ্রুত এসে পৌঁছালো বউয়ের গাড়ি। মিতা সওদাগর বেশ সম্মানের সহিত নিজের ছেলে বউকে ঘরে তোলে। প্রতিবেশী প্রায় অনেক লোকজন জড়সড় হয়েছে বউ দেখার জন্য, তাই মাইশাকে লিভিং রুমে বসানো হলো। মাইশা অস্থির, কান্না করার ফলে মাথা ব্যথা, সাথে এত অচেনা মানুষের ভিড়ে অস্বস্তি হচ্ছে। অনেকক্ষণ এভাবে বসে থাকার পর আয়ানের দেখা মিলল। কয়েক ঘন্টা আগেই এই লোকটার সাথে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে।
নিজের ভালোবাসার মানুষটাকে নিজের স্বামী রূপে হালালভাবে পেয়েছে, কথাগুলো ভাবতেই মাইশার দেহ জুড়ে ভালো লাগার অনুভূতি খেলে গেল। মাইশা আয়ানের দিক থেকে চোখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলো মিতা সদাগর আয়ানের সাথে ইশারায় কিছু বলছে। আয়ান আবার উপরে চলে গেল। এর একটু পর মিতা সদাগর এলো। মূলত আয়ানের ইশারায় বলা কথা ছিল মাইশাকে রুমে পাঠানোর বার্তা। মিতা সদাগর বুঝতে পারে বউর কথা চিন্তা করেই ছেলে বউকে ফ্রেশ হওয়ার জন্য তাগেদা দিচ্ছে। মিতা সদাগর মাইশাকে নিজের রুমে এনে ফ্রেশ করিয়ে একটা জামদানি শাড়ি পরিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দিল। রাত 9:30 নাগাদ মাইশাকে কিছু মেয়ে মিলে আয়ানের রুমে দিয়ে গেল। আয়ান তখন কিছু ফাইল দেখছিল সোফায় বসে। মাইশা রুমে এসে দরজা বন্ধ করে এগিয়ে এসে আয়ানকে সালাম দিল। আয়ান সালামের জবাব দিয়ে মুচকি হেসে বলল, আমার বেগম, আমার মহলে আপনাকে স্বাগতম। মাইশা লজ্জা পেয়ে চোখ নিচু করে নিল। আয়ান মাইশার হাত টেনে ধরে নিজের কোলে বসিয়ে দিল। মাইশার শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। আয়ান মাইশার শরীরে মৃদু কম্পন অনুভব করে মুখশ্রীতে গুরু গম্ভীর ভাব এনে বলল, আগে দেখে ভালোবাসার পর যদি বাসর ঘরে কেউ এমন কাঁপাকাঁপি করে। মাইশা লজ্জায় মুখ নতজানুক হয়ে রইল। সত্যি বলতে তাদের আগে থেকে চেনা জানা হলেও এতটা কাছাকাছি কখনো আসা হয়নি। প্রথমবারের মতো কোনো পুরুষের এতটা নিকটে এসে মাইশা লজ্জায় ভয়ে ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়ে সব অনুভূতি তালগোল পাকিয়ে যাচ্ছে। আয়ান মাইশার মুখটা উঁচু করে মাইশার ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল। মাইশা আবেশে চোখ বন্ধ করে নিল। আয়ান সময় নিয়ে বউয়ের ললাটে ওষ্ঠ ঠেকিয়ে ছেড়ে মাইশার মুখশ্রীর দিকে তাকিয়ে মৃদু স্বরে জানতে চাইল, সময় চাই না। কথার মানে বুঝতে পেরে নিজেই লজ্জায় আয়ানের বুকে মুখ লুকালো। আয়ান শব্দ করে হেসে উঠল। পরপরই মাইশাকে পাজা কোলে তুলে বিছানায় নিয়ে যেতে নেশাতুল কণ্ঠে বলল, অনেক অপেক্ষা করিয়েছ, আর না যান। মাইশা আয়ানের গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজে রইল। আয়ান বউকে বিছানায় শুইয়ে দিল। সময় গড়ায় গাঢ় হয়, প্রগাঢ় হয় বেহায়া হাতের স্পর্শ। নারী তার প্রিয় পুরুষের ছোঁয়ায় দিশেহারা হলো, একে অপরের মাঝে লেপ্টে গেল। নতুন অনুভূতির জোয়ারে দুজন ভেসে গেলে। ভালোবাসার অনুভূতি আগে হলেও এই অনুভূতি দুজনের নিকটই সম্পূর্ণ নতুন। গভীর হতে গভীরে স্পর্শ কাতর করলো আয়ান নিজের প্রেয়সীকে। মাইশার চোখ গলিয়ে অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। আয়ান খুব সাবধানের সহিত বইয়ের চোখের পাতায় চুমু খায়। মাইশা শক্ত হাতে জড়িয়ে ধরে আয়ানকে। সারা আর প্রিয়তা ভার্সিটিতে ভর্তি কনফার্ম করেছে। ভাগ্যক্রমে দুজনে একই ভার্সিটিতে চান্স পেয়েছে। মাইশা কাল মির্জা বাড়ি এসেছে সপ্তাহ পর, যদিও 3 দিনের 3 আসার কথা ছিল, কিন্তু আয়ানের কিছু জরুরি কাজ থাকায় আসতে পারেনি। মাইশাকে অবশ্য আয়ান আসতে বলেছিল মফিজুল মির্জা যখন মাইশাকে দেখতে গিয়েছিল, কিন্তু মাইশা আসেনি। জামাই নিয়ে আসবে সে, তাই কেউ জোর করেনি। ইলেকশনের প্রচারণা চলছে, সেই সাথে চলছে গ্রামে গ্রামে গিয়ে সমাবেশ বৈঠক। সাদনানের একদম সময় নেই হাতে। সকালে বেরিয়ে যায়, রাতে ফিরে 1টা-2টোর দিকে। আজ প্রিয়তা সারা মাইশার সাথে ভার্সিটি যাবে। রাহাত ওদের পৌঁছে দিয়ে অফিস চলে গেল। মাইশা ওদের দুজনকে ক্লাসে দিয়ে নিজের ক্লাসে চলে গেল। প্রথমে ক্লাসে একজন মহিলা লেকচারার করালো। প্রথম দিন, তাই তেমন একটা ক্লাস হলো না। পরিচয় পর্বকে কোথা থেকে এসেছে, ভালো করে পড়তে হবে, এসব হলো। দ্বিতীয় ঘন্টার সময় প্রায় অনেক মেয়ে বেশ উৎসাহ নিয়ে আলোচনা সমালোচনা করছে। ইয়াং লেকচারার বলে কথা, আবার ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম স্যার। সাথে ভার্সিটির অনেক মেয়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে, এমনটাই শোনা গেল। প্রিয়তার কোনো ভাবান্তর নেই। সারা সামান্য কৌতূহল ছিল, তবে পরক্ষণেই নিজের মনের মধ্যে থাকা পুরুষের কথা মাথায় আসতেই সব কৌতূহল মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। প্রিয়তার হাতটা চেপে ধরে ফিসফিস করে বলল, শোন, স্যার যতই সুদর্শন হোক, তুই কিন্তু তাকাবি না, নয়তো ভাইয়াকে বলে দিব। প্রিয়তা চোখ পিট করে সারার দিকে তাকালো। সারা সামনের দরজার দিকে তাকিয়ে আছে। প্রিয়তা নিজেও সারার দৃষ্টি অনুসরণ করলো। কক্ষে সুদর্শন স্যার কবির খান প্রবেশ করেছে। এতক্ষণ যতটা কোলাহলপূর্ণ ক্লাসটা ছিল, কবির খান ক্লাসে প্রবেশ করার সাথে সাথে ঠিক ততটাই নীরব হয়ে যায়। সারা প্রিয়তা একজন আরেকজনের নিজেদের মুখ চাওয়াচাই করে। সারা প্রিয়তার হাত চেপে ধরে চোখের ইশারায় স্বাভাবিক থাকতে বলে।
কবির নিজেও হয়তো ওদের দুজনকে এখানে দেখে থমথমে খেলো, বিশেষ করে প্রিয়তাকে দেখে। বিয়ের পর তার উপর মির্জাবাড়ির বউ এত পথ জার্নি করে গ্রাম থেকে উপজেলায় এসে ভার্সিটিতে পড়ালেখা করতে পারে কবির ভাবতে পারেনি। তার অবশ্য কারণ রয়েছে। আম্বিয়া মির্জা সম্পর্কে কবির অবগত, তাই এমনটা ভাবা স্বাভাবিক। তবে পরক্ষণেই ভাবে একজন এমপির বউ নিশ্চয়ই পড়ালেখা নিয়ে হেলাফেরা করবে না, উচ্চশিক্ষিত করবে। কবির শত শত ভাবনা চিন্তা বাদ দিয়ে প্রথমে সবার সাথে পরিচিত হলো, অতঃপর ক্লাস কন্টিনিউ করে। প্রিয়তা সারা মাইশা ক্লাস শেষে এসে গেটে দাঁড়িয়ে রইল, রাহাত নিতে আসবে। 7-8 মিনিট অপেক্ষা করার পর সত্যি রাহাত এলো। মাইশা রাহাতের পাশে বসে, সারা প্রিয়তা পেছনে। সবাই টুকটাক কথা বলতে বলতে গাড়ি মির্জা বাড়ির সামনে এসে দাঁড়ালো। সবাইকে নামিয়ে দিয়ে রাহাত আবার অফিসের উদ্দেশ্যে চলে গেল। বাড়ির ভিতরে এসে প্রিয়তা সোজা নিজের রুমে চলে এলো। গোসল করে বিছানায় শোয়া মাত্র রাজ্যের ঘুম এসে চোখে হানা দিল। শরীর ক্লান্ত থাকায় দ্রুত ঘুমিয়ে গেল। সারা খাবার খাওয়ার জন্য ডাকতে এসেও ডাকে না, ঘুমিয়েছে থাক। ভার্সিটিতে ওরা সবাই আবার হালকা নাস্তা পানি করেছিল, তাই আর আগ্রহ নিয়ে ডাকে না। প্রিয়তার ঘুম ভাঙে ফোনের রিংটনের শব্দে। ভ্রু কুঁচকে কিঞ্চিত সময় ভাবে, কার ফোন এভাবে কাকের মতো কাকা করছে। ওর তো ফোন নেই, তবে পরক্ষণেই মস্তিষ্ক সচল হয়। ফোনের রিংটন খুব চেনা পরিচিত মনে হয়। হ্যাঁ, এটা সাদনান ভাইয়ের ফোনের রিংটন। প্রিয়তা ঝটফট চোখ মেলে সোজা হয়ে উঠে বসে। বিছানা নিজের পাশে সাদনান ভাইয়ের ফোন রাখা। ফোন তখন আর কল আসে না। প্রিয়তা ভুরু কুঁচকে ফোন হাতে নেয়। সাদনান ভাই চলে এসেছে এত তাড়াতাড়ি? কটা বাজে দেখার জন্য সাইড বাটন টিপে স্ক্রিনে আলো জ্বলতে একটা বাচ্চা মেয়ের শাড়ি পরা হাস্যোজ্জ্বল মুখ ভেসে ওঠে। প্রিয়তা অবাক, এতটাই অবাক যে নিজের বা হাতটা কখন নিজের অজান্তে মুখের উপর চেপে ধরেছে সেদিকে ধ্যানই নেই। এটা তো সে, আজ থেকে আরো প্রায় 4 বছর আগে। আয়নাকে সেদিন দেখতে গিয়েছিল মির্জাবাড়ির সবাই। সেদিন প্রিয়তা নিজেও বোনের মতো সেজেছিল শাড়ি পরে। সে তো কোনো ছবি তুলেনি, তবে ছবিটায় প্রিয়তা শাড়ির কুচি ধরে সিঁড়ি বেয়ে নামছে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলা শব্দ পেয়ে তড়িঘড়ি করে ফোন আবার আগের স্থানে রেখে দিল। ছাই রঙের ট্রাউজার পরনে, গলায় একটা তাওয়াল যার এক প্রান্তে দিয়ে মাথার চুলগুলো পানি ছাড়া করছে। বলিষ্ঠ পেটানো শরীর, পেশি বহুলগুলো দেখতে দারুণ আকর্ষণীয় লাগছে। প্রিয়তা আস্তে করে একবার ঢোক গিলে মাথা নুয়ে নিল। সাদনান ততক্ষণে বউয়ের সামনে এসে দাঁড়িয়ে ফোনটার দিকে এক পলক তাকিয়ে উল্টো ঘুরে বউয়ের কোলে মাথা রেখে আলগোছে শুয়ে পড়ল। প্রিয়তা চমকে ওঠে, শরীরে শীতল স্রোত বয়ে যায়। সাদনান বউয়ের হাত জোড়া নিজের চুলে রেখে চোখ বন্ধ করে নিল। সময় গড়ালো কতক্ষণ প্রিয়তা জানে না। সাদনান প্রিয়তার কুর্তিটা পেট থেকে সরিয়ে উন্মুক্ত পেটে অধরে স্পর্শ করলো। প্রিয়তা কেঁপে উঠল, শক্ত হাতে খামচে ধরে সাদনানের চুল। সাদনান সরে এলো, বউয়ের গালে হাত রেখে নিজের অধর জোড়া এগিয়ে দিয়ে প্রিয়তার কপালে ঠেকালো। প্রিয়তা চোখ বন্ধ করে নিল। সাদনান নিজের গাল প্রিয়তার গালে ঘষে দিতে প্রিয়তা ভুরু কুঁচকে সাদনানের থেকে একটু দূরে সরে বসে গালে হাত বোলাতে বোলাতে বলল, ব্যথা পেয়েছি। সাদনানের চোখ ছোট ছোট হয়ে এলো। বউয়ের এই এক সমস্যা, রাতেও সাদনান প্রিয়তার গলায় মুখ গুজে ঘুমাতে পারে না। প্রিয়তার সুরসুরি লাগে, তাই দূরে থাকে। ক্লিন শেভ করে নেব। না, একদম না। তাহলে প্রিয়তা চুপ করে গেল। সাদনান প্রিয়তাকে টেনে আবার নিজের কাছে আনলো। প্রিয়তার গালে হাত রেখে বৃদ্ধা আঙ্গুল দিয়ে প্রিয়তার ঠোঁটের উপরে স্পর্শ করে আবদার করলো, একটা চুমু খাই। সেদিন না খেলেন? প্রিয়তা লজ্জা পেল, মাথা নিচু করে বলল। সাদনান গুরু গম্ভীর কণ্ঠে বলল, একদিন মাত্র, আর বউয়ের ঠোঁটে রোজ চুমু খেতে হয়। শুধু তুমি বাচ্চা বউ বলে ছেড়ে দিচ্ছি, এখন ছটপট একটা চুমু খেয়ে ফেলো তো। এখন থেকে রোজ খেতে হবে, বউ বড় হচ্ছে। ছি, কি সব বলছেন? মুখে কিচ্ছু আটকায় না। সাদনানের কথা শুনে প্রিয়তার শরীর শিরশির অনুভূত হলো। একটু পিছিয়ে গিয়ে নাক মুখ কুঁচকে বলে উঠল। সাদনান মহা বিরক্ত হলো বউয়ের কথা শুনে। প্রিয়তার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। বুকের সাথে সংঘর্ষ হলো প্রিয়তার দেহখানা। কেঁপে উঠল প্রিয়তা। সাদনান প্রিয়তার ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, আম ইয়োর হাজব্যান্ড, আটকানোর কি আছে?
দাও দাও, বড় একটা লম্বা চুমু দাও। প্রিয়তা ছোটাছুটি করে, ছাড়াতে চায় সাদনানের শক্ত হাতের বাঁধন। সাদনান এ পর্যায়ে এসে বউকে আরো চেপে ধরলো নিজের সাথে। প্রিয়তা দম বন্ধ হয়ে আসছে, জোরে বার কয়েক শ্বাস টানে, ভ্রু কুঁচকে বলে, এমপি সাহেব, আপনি দিন দিন বেশি বেহায়া হচ্ছেন। বেহায়া আমি আগে থেকে, সেটা শুধু তোমার জন্য আমার জান। সাদনান বিড়বিড় করে বলল। প্রিয়তা নিজেকে ছাড়িয়ে ও নাগায়ে জড়াতে জড়াতে ভ্রু কুঁচকে জানতে চাইল, কিছু বলছেন? সাদনান জবাব দেয় না, বউকে ফের টেনে নিজের কাছে নিল। নিজের বেহায়া হাতের স্পর্শ কাবু করে মেয়েটাকে। প্রিয়তা সাদনানের কাছে হার মানল। ছোটাছুটি থামিয়ে শক্ত করে সাদনানের চুল খামচে ধরে সাদনান সময় নিল। গাঢ় হতে প্রগাঢ় একটা চুম্বন করলো বউয়ের অধরে। ছাড়া পেয়ে প্রিয়তা জোরে জোরে শ্বাস টানে। সাদনান ডান হাতে নিজের অধর মুছে বাঁ হাত এগিয়ে প্রিয়তার অধরে স্পর্শ করে মৃদু কণ্ঠে জানালো, এখন এটুকুই সীমাবদ্ধ থাক, খুব শীঘ্রই সীমা লঙ্ঘন করবো আমার জান। বেশ কিছুদিন নাগাদ সাদনানের দেখা খুবই কম পাওয়া যাচ্ছে। দুদিন বাদে ভোর দেখা না পাওয়ারই কথা। সকাল সকালই আজ সাদনান বাড়ি থেকে বেরিয়েছে। এরপর আর লোকটার দেখা মিলেও নি, যদিও একবার ফোন করেছে দুপুরে খাবার খাওয়ার কড়া নির্দেশ দিয়ে। এখন বিকেল। প্রিয়তা দুপুরে খাবার খাওয়ার পর ঘুমিয়েছিল। হঠাৎই ঘুম ভেঙে যাওয়াতে ব্যালকনিতে এসে দাঁড়ালো। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস বইছে। প্রিয়তা হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দিচ্ছে, বেশ ভালোই লাগছে। প্রিয়তা নিজের দিকে একবার তাকালো। আজ দুপুরে গোসল করে শাড়ি পরেছে কালো রঙের, আয়নাও পরেছে, সাথে প্রিয়তাকেও পরিয়ে দিয়েছে। প্রিয়তা কিছু ভেবে সারা রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। দরজা কড়া নাড়তেই সারা ভেতর থেকে বলল, কে? দরজা খোলা আছে। প্রিয়তা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সারা একটা বই হাতে বসে আছে, হয়তো কোনো উপন্যাসের বই হবে। প্রিয়তা সেদিকে নজর দিল না, যা মতলব নিয়ে এসেছে সেটা উগরে দিয়ে বলল, চল বৃষ্টি ভিজি, অনেকদিন ধরে ইচ্ছে করে। সারা অবাক হলো, বই বন্ধ করে বলল, মা জানতে পারলে দুজনকে আস্ত রাখবে না, আর দাদি আসরের আজানের পর কাউকে ছাদে যেতে বারণ করেছে। প্রিয়তা যতটা উচ্ছ্বসিত হয়ে কথাটা বলেছিল, সারার কথা শুনে ঠিক ততটাই মনক্ষুণ্ণ হলো। সারা প্রিয়তার মুখের দিকে তাকিয়ে মায়া হলো। বই পাশে রেখে উঠে দাঁড়িয়ে প্রিয়তার হাত ধরে টেনে ছাদের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল, চল, কেউ দেখার আগে চলে আসবো। প্রিয়তা আর আম্বিয়া মির্জার কথা মাথায় আসতেই সারাকে থামিয়ে দিয়ে বলল, থাক, দাদি জানতে পারলে আবার ঝামেলা করবে। প্রিয়তার কথা শুনলো না সারা, টেনে নিয়ে ছাদে চলে এলো। মুহূর্তের মাঝে বৃষ্টির পানি দুজনকে ভিজিয়ে দিল। সারা প্রিয়তাকে টেনে নিয়ে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির ফোঁটা শরীরে পড়তেই প্রিয়তা ভুলে গেল। বাচ্চাদের মতো দুই বান্ধবী ইচ্ছে মতো ভিজলো। বেশ অনেকটা সময় পর প্রিয়তা কাঁপতে কাঁপতে সারাকে বলল, সারা চল, আমার ঠান্ডা লাগছে। সারার হয়তো আরো কিছুক্ষণ থাকতে মন চাচ্ছিল, কিন্তু প্রিয়তার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে ছাদ থেকে নেমে এলো। প্রিয়তাকে ফ্রেশ হয়ে নিতে বলে নিজেও রুমে চলে গেল। সন্ধ্যায় সারা প্রিয়তার আর নিজের জন্য চা হাতে রুমে এলো। প্রিয়তা তখন কম্বল মুড়ি দিয়ে বিছানায় গুটি সুটি মেরে শুয়ে আছে। সারা চা রেখে প্রিয়তার পাশে বসে প্রিয়তার গালে হাত রেখে চমকে উঠল। শরীর আগুনের ন্যায় গরম। সারা প্রিয়তাকে বার কয়েক ডাকলো। প্রিয়তা নিভু নিভু চোখে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নিল। সারা রুম থেকে বেরিয়ে গেল। ফিরে এলো মিনিট 2 মিনিটের মাথার সাথে সুফিয়া বেগম, সালেহা বেগম। সালেহা বেগম এসেই প্রিয়তার পাশে বসলো। সুফিয়া বেগম আর সারা মিলে বালতিতে করে পানি আনে, মাথায় দিয়ে অল্প খাবার খাইয়ে দিয়ে জ্বরে ওষুধ খাইয়ে দিল। জ্বর ছাড়লো ঘন্টাখানেক পর। তখন রাত 8টা। সবাই চলে গেল, শুধু সারা প্রিয়তার পাশে বসে রইল। রাত 10:30 নাগাদ সাদনান রুমে এলো। গায়ের পাঞ্জাবি ঘামে জবজবে। সারাকে নিজের রুমে আর প্রিয়তাকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে এলো। চিন্তার ভাঁজ পড়ে কপালে। কিঞ্চিত পরিমাণ সময় ভ্রু কুঁচকে দরজায় দাঁড়িয়ে থেকে রুমে প্রবেশ করে। কাবার থেকে বাসায় পরিহিত পোশাক নামাতে নামাতে জিজ্ঞেস করলো, এত রাতে তুই বসে আছিস? ভাইয়া, প্রিয়ার জ্বর হয়েছে। সারা জানালো। সাদনান তড়িৎ গতিতে কাপড় হাতে সারার দিকে এক পলক তাকিয়ে আবার বিছানায় বউয়ের দিকে তাকিয়ে বলে উঠল,
কি বলছিস? সকালে ভালো ছিল, দুপুরে ফোন করলাম, তখন তো বলেনি। সন্ধ্যায় হয়েছে। তুই গিয়ে ঘুমিয়ে পড়, রাত অনেকটা হয়েছে। আচ্ছা। সারা চলে গেল। সাদ্দান দরজা বন্ধ করে ফ্রেশ হয়ে এলো। টাওয়াল ব্যালকনিতে মেলে দিয়ে বউয়ের কাছে এলো। প্রিয়তার গালে হাত দিয়ে দেখলো জ্বর বেশ ভালোই আছে। এর মধ্যে দরজায় কেউ কড়া নাড়ে। সাদ্দান দরজা খুলতেই সুফিয়া বেগম রুমে এলো, হাতে খাবারের ট্রে। উনি প্রিয়তাকে খাবার খাইয়ে দেওয়ার কথা জানালে সাদ্দান না করে দিল। রাত অনেকটা হয়েছে, নিজে করে নিবে বলে ছোট মাকে বুঝিয়ে সুজিয়ে ঘুমিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিল। সাদ্দান মগে করে পানি আনে, ছোট্ট টাওয়াল দিয়ে প্রিয়তার হাত মুখ মুছিয়ে দিল। প্রিয়তা নিভু নিভু চোখে তাকিয়ে শুধু কিছু বিড়বিড় করলো। সাদ্দান সে সব শুনতে পেল না, তবে বউ সব নালিশ যে নিজের নামে করছে সেটা ঠিক ঠাউর করতে পারে। মগ ওয়াশরুমে রেখে হাত মুখ ধুয়ে এলো। খাবার থালা হাতে প্রিয়তার সামনে বসলো। প্রিয়তা তখনও জ্বরের ঘোরে কিছু বলে যাচ্ছে। সাদ্দান প্রিয়তার মুখে এক হাত চেপে ধরে খাবার দিল। 2-3 বার দেওয়ার পর হলো আসল কাহিনী। গড় গড় করে প্রিয়তা বমি করলো, যার সবটাই সাদ্দানের কাপড়ের উপর পড়লো। নিজের জামা কাপড় সাথে সাদ্দানেরটাও নষ্ট করলো। সাদ্দান অসহায় চোখে বোর দিকে এক পলক তাকিয়ে আবার নিজের দিকে তাকালো। প্রিয়তা বাচ্চাদের মতো করে মুখে হাত চেপে বসে আছে। সাদ্দান ফোঁস করে দম ছাড়ে। খাবার থালা সেন্টার টেবিলে রেখে প্রিয়তাকে নিয়ে ওয়াশরুমে গেল। প্রিয়তার শরীরের গরম উষ্ণতা সাদ্দানের শরীরে শিহরণ তৈরি হলো। জামার চেন খুলতে গিয়ে সাদ্দান বুঝতে পারলো এই কাজটা করতে যাচ্ছে সেটা তার জন্য সহজ হবে না, কিন্তু করতে হবে। কিচ্ছু করার নেই। ভালোবাসার মানুষ সাথে বউ, পুরুষত্ব ঠিকই জেগে উঠেছে। নিজের ভেতর উত্তেজনাকে চেপে রেখে এক টানে প্রিয়তার গায়ের জামা খুলে নিল। প্রিয়তা অর্ধনগ্ন শরীরের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ সাদ্দান চোখ বন্ধ করে নিল। প্রিয়তা নিজেও লজ্জায় স্বামীর ছোঁয়ায় আড়ষ্ট, তবে শরীরে বিন্দু পরিমাণ শক্তি অনুভব করে না। কাজটা নিজে একা করা সম্ভব নয়। মাথা নিচু করে রইল। সাদ্দান পাশ থেকে তাওয়াল নিয়ে প্রিয়তার গায়ে পেঁচিয়ে দিল। প্রিয়তার জামাটা ধুয়ে নিয়ে প্রিয়তার গা মুছিয়ে দিল। সব কাজ শেষ। সাদ্দানের যেন বিশ্বযুদ্ধ জয় হওয়ার মতো অনুভূত হলো। তবে ভেতরে ভেতরে ঠিকই বউয়ের এমনতর অবস্থা, নিজের পুরুষালী সত্তা বারবার তাকে বউয়ের প্রতি আকৃষ্ট করছে। সাদ্দান প্রিয়তাকে ওয়াশরুম থেকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তুমি বসো, আমি চেঞ্জ করে আসছি। সাদ্দান চলে গেল। প্রিয়তার শরীর এতক্ষণে একটু বল আসছে। একটু আগের কথা ভেবে নিজে নিজে লজ্জায় রং ধনু হতে লাগলো। তবে চোখে গুলো জ্বলছে। জ্বরটা আবার আসছে। প্রিয়তা বিছানায় পা তুলে গায়ে কম্বল টেনে চোখ বন্ধ করে নিল। সাদ্দান শরীর উত্তেজনায় এবং বুকের ভেতর হওয়া তোলপাড় কমাতে সময় নিয়ে শাওয়ার নিল। বেশ অনেকটা সময় পর বেরিয়ে এলো, দেখলো প্রিয়তা শুয়ে পড়েছে। সাদ্দান কাছে গিয়ে ডাকতেই প্রিয়তা উঠে বসলো। সাদ্দান প্রিয়তার হাতে একটা গেঞ্জি এগিয়ে দিয়ে বলল, এটা পরে নাও। সাদ্দান উল্টো দিকে ফিরে রইল। প্রিয়তা গেঞ্জিটা পরে টাওয়াল নিয়ে বিড়বিড় করে বলল, অদ্ভুত লোক, একটু ভালোবাসে না। সাদ্দান প্রিয়তার কথা শুনলো, তবে না শোনার মতো করে আবার একটা প্লেটে খাবার নিল। প্রিয়তাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে নিজেও অল্প খেয়ে নিল। বড় লাইট অফ করে ছোট লাইট লাগিয়ে দিয়ে বিছানায় এলো। সাদ্দান শোয়া মাত্রই প্রিয়টা একটু গুটিয়ে গেল। সাদ্দান সেটা লক্ষ্য করলো। প্রিয়টাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিস ফিস করে বলল, তুমি বললে ভালোবাসি না, অথচ কাছে এলে তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, না জানি গভীরভাবে ছুঁয়ে। চুপ, আগে ছুঁয়ে তো দেখুন। ইস, কি লজ্জাজনক কথা। সাদ্দান শব্দ করে হেসে উঠল। প্রিয়তা এতক্ষণে বুঝতে পারে মুখ ফসকে বেফাস কথা বলে ফেলেছে। এখন এই বেহায়া সাদ্দান ভাই কি করবে? প্রশ্নটা মাথায় আসতেই প্রিয়তা চট করে সরে যেতে চাইল সাদ্দানের শক্ত হাতের বাঁধন থেকে, কিন্তু সাদ্দান সেটা হতে দিল না। এক ঝটকায় প্রিয়তাকে নিচে ফেলে নিজে প্রিয়তার উপর বসে আবছা আলোর মাঝে প্রিয়তার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে উস্কে দিয়ে এখন পালানো হচ্ছে, কিন্তু সেইটা তো হচ্ছে না। সো সরি আমার জান, এতদিন সময় দিচ্ছিলাম, নিজেকে সামলে রেখেছিলাম, এখন তুমি সামলে নাও।
সাদনান নিজের কথা শেষ প্রিয়তার গলায় মুখ গুজে দিল। আস্তে আস্তে ঘাড়ে গলায় অধরে অজস্র চুম্বন করতে লাগলো। প্রিয়তা নিজেও সাদনানের প্রতিটা স্পর্শে সঙ্গ দিল, সাথে পাল্লা দিয়ে নিঃশ্বাসের শব্দ দ্বিগুণ হলো, যা রাতের আধারে বড্ড ভারী শোনালো। সারা পরপর কয়েকবার হাসি দিতেই রাহান ফুঁসে ওঠে। চায়ের কাপ ঠাস করে টেবিলের উপর রেখে ধমকের স্বরে বলে উঠল, কে বলেছে বৃষ্টিতে ভেজবার? সারা চুপ করে শুনলো, কিচ্ছু বলল না। রয়ে শোয়ে চায়ের কাপে চুমুক বসায়। রাত 11:30। রাহান সাদনানের সাথে বাড়ি ফিরেছে। খাবার খেয়ে রুমে আসার পরপরই সারার আগমন হয়েছিল। রাহান অবাক হয়েছে, সাথে এত রাতে একটা ছেলের রুমে আসার জন্য কিছু করা কথা শোনাবে চিন্তা করে। বড্ড ছেলে মানুষই করে সারা, বড় হয়েছে বুঝতে হবে। কিন্তু রাহান কিছু বলার আগেই সারা মিনমিন করে আবদার স্বরে বলছিল, আমার চা খেতে ইচ্ছে করছে, চলো না দুজন মিলে চা খেয়ে আসি। রাহান কিছু বলতে গিয়েও পারেনি। হয়তো ভালোবাসার মানুষটার একটু সঙ্গ পাবে সেই লোভে তৎক্ষণাৎ বেরিয়ে আসে বাড়ি থেকে। গেট দিয়ে নয়, দেয়াল টপকে। ইস, সারাকে দেয়ালের ওপারে আনতে কতটা না কষ্ট হয়েছে। রাস্তার পাশে ঘাসের ওপর পড়েছিল বিধায় রাহান ব্যথা পায়নি, নয়তো কি অবস্থাটাই না হতো। ভাবতে গায়ে কাটা দেয়। সারাকে 2 হাতে আগলে নিতেই সারা লাফ দেওয়ার পর রায়হানকে নিয়ে ধপাস করে পড়েছিল। রাহান ভাই। হঠাৎ সারাটাকে রাহানের ভাবনা ছুতো ছিঁড়ে আকস্মিক এইভাবে ডাকায় নিজেও তড়িঘড়ি করে জবাব দিল, হ্যাঁ বল। বাড়ি যাব না? সারা জিজ্ঞেস করলো। রাহান হাতের চায়ের কাপে শেষবার চুমুক দিয়ে সেটা পাশে ফেলে দিয়ে বলল, হ্যাঁ চল। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। জায়গাটা গ্রাম হলেও সবকিছু কেমন আধুনিকতার ছোঁয়া। রাস্তা পিচ ঢালা, আবার মাঝে মধ্যে একটু পথ হাঁটার পর আবার লাইট দেওয়া। পাশের জমিগুলো বেশ কিছু ভরে নিয়েছে। হয়তো খুব দ্রুত এগুলোতে বড় বড় দালান হবে। গ্রামের 11:30 মানে অনেক রাত। তবে চায়ের দোকানগুলোতে মাঝবয়সী কয়েকজন মিলে চায়ের সাথে টিভি দেখতে দেখতে আড্ডা জমিয়েছে। এমনি একটা দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন ফিস করে বলা বলি করতে লাগলো। কয়েকজনের আবার তাল মেলালো। সারা শরীর ঘিন ঘিন করতে লাগলো। রাহান রাগে চোয়াল শক্ত করে সারার হাত ধরে সেখান থেকে দ্রুত চলে এলো। সারার চোখে পানি টলমল করছে। হয়তো আখি পল্লব ঝাপটাতে সেগুলো গাল বেয়ে জমিনে লুটিয়ে পড়বে। রাহান প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে বুকের ভেতর ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব করে। এক হাতে আগলে নিল এক বাহুতে। সারা কান্না ভুলে শিউরে ওঠে। শক্ত হাতে নিজের পরিহিত জামা খামচে ধরে বলল, সরি রাহান ভাই, আমার জন্য আপনাকে এতগুলো কথা শুনতে হলো। আমি বায়না না ধরলে এমনটা হতো না। চাপকে সব দাঁত ফেলে দিব। এদের কথা কানে তুলতে নেই। আমি এদের কথার জবাব নীরবে দিয়ে দিব। শেষের কথাটা বিড়বিড় করে বলল। সারা শুনতে পেল না, তাই ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? না, বাড়ি চলে এসেছি। চল আগে তুই যা, আমি পরে উঠছি। আচ্ছা। সারাকে রাহাত উপরে উঠতে সাহায্য করে। সারা প্রাচীর টপকে ওপারে চলে গেল। সাথে সাথে রাহান নামলো। মই বেয়ে আগে সারা নিজের রুমে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে সারা। রাহান মই একটা গাছের সাথে রেখে নিজে পাইপ দিয়ে ওয়াশরুমে নিয়ে নিজের রুমে গেল। সারা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেও রুমে চলে গেল। আর সবটা বিষয় কেউ অন্ধকারের আবছা আলোর মাঝে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। কবির ব্যালকনি থেকে রুমে এলো। আজ অনেক দিন নিজের মন আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করে মনের কথা শুনে মেসেজ দিয়েই ফেললো। মেয়েটা বড্ড জ্বালাচ্ছে। বেশ কিছুদিন হলো। একটা বিহিত করা প্রয়োজন। নিজের মনের সাথে রোজ যুদ্ধ করা তো সম্ভব নয়, যেখানে এই রমণী মনের মধ্যে খাপটি মেরে বসে রয়েছে। এখন দেখা যাক কাল কি হয়। তিনি ফেসবুকে স্ক্রল করছিল। খুব বেশি একটা সে ফেসবুকে আসে না, শুধু নামেই একটা অ্যাকাউন্ট রয়েছে। ব্যস্ততার মধ্যে সেটাই খুব বেশি আসার সময় হয় না। মাঝে মধ্যে রাতে ঘুমোতে যাওয়ার আগে একটু আসে। হঠাৎ মেসেঞ্জারে টুং করে শব্দ করে একটা মেসেজ এলো। তিনি চমকালো। অনাকাঙ্ক্ষিত আইডি থেকে মেসেজ দেখে হাত কাঁপলো। তবে মেসেজটা ওপেন করলো, আর সাথে সাথে তিনি আরো কয়েক দফা অবাক হলো। কবির খান মেসেজ করেছে, কাল বিকেলে বাসির পাশে রেস্টুরেন্টে আসবো। তিনি তপ্তা খেয়ে বসে রইল। বিশ্বাস করতে কষ্ট হলে তা কবির স্যার। তাই তো
বার কয়েক আইডি চক্কর কাটলো। সত্যি এটা কবির স্যারের আইডি নাকি ফেক? না, এটাই কবির খানের আইডি। তিনি মেসেজ সিন করে নেট বন্ধ করে শুয়ে পড়ল আর সারা রাত ভাবতে লাগলো কাল যাবে না যাবে না। ওয়াশরুমে এসেই সাদনান আগে বউকে ফ্রেশ হতে সাহায্য করলো। প্রিয়তা একদম নেতিয়ে গিয়েছে। মেয়েটা প্রথমবারের বলিষ্ঠ সুপুরুষ সাদনানের গভীর থেকে গভীর স্পর্শে মুড সাজাচ্ছে। বউয়ের এমন অবস্থায় সাদনানের মায়া হলো। কতবার না করলো সাদনান, কিন্তু বউ তার বেহায়া হয়ে সাদনানের কথা পাত্তাই দিল না। উন্মাদ সাদনান বউয়ের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলো না। এখন মনে হচ্ছে একদম ঠিক হয়নি, সময় দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আর কতদিন একই ঘরে একই বিছানায় পাশাপাশি শুয়ে ভালোবাসার মানুষটার কাছ থেকে কত দূরে থাকা যে সম্ভব হচ্ছে না। আর সেটা অসম্ভব করে দিয়েছে বউ নিজে। সাদনান প্রিয়তার গায়ে টাওয়াল পেঁচিয়ে দিয়ে ওয়াশরুম থেকে এনে বিছানায় বসিয়ে দিয়ে নিজে ফ্রেশ হতে গেল। প্রিয়তা সাদনান যাওয়ার পর নিচে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিল, সাদনানের জন্য কাপড় নামিয়ে রাখে। অতঃপর জায়নামাজ বিছিয়ে সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে আসার অপেক্ষা করতে লাগলো। সাদনান খুব দ্রুত বেরিয়ে এলো। প্রিয়তার দিকে তাকিয়ে বিছানায় প্রিয়তার পাশ থেকে নিজের ড্রেস হাতে নিল। প্রিয়তা লজ্জায় মাথা নিচু করে উঠে ওয়াশরুম যাওয়ার জন্য উদ্যত হতেই সাদনান এগিয়ে এসেছে ধরল। প্রিয়তা মিহি কণ্ঠে বলল, আমি পারবো, আপনিও আসুন, অজু করে নেবেন। সাদনান মাথা দুলালো। প্রিয়তা অজু শেষ, সাদনান অজু করে এলো। সাদনান আগে দাঁড়ালো। প্রিয়তা সাদনানের থেকে সামান্য পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। প্রিয়তা বারবার লজ্জায় মাথা নুয়ে রাখছে। সাদনান বিষয়টা বুঝতে পারে। প্রিয়তাকে টেনে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, লজ্জা নারীর ভূষণ। আমার ব্যক্তিগত নারী আমার সামনে লজ্জা পাবে স্বাভাবিক, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে এসব হবেই। ভালোবাসা না থাকলেও এসব হয়? প্রশ্নটা খুব সহজ, কিন্তু সাদনানের নিকট ছোট্ট বউয়ের এই ছোট্ট একটা প্রশ্ন বড্ড ভারী আর জবাবটা খুব কঠিন মনে হলো। সাদনান সময় নিয়ে বউয়ের মাথার তালুতে চুলের ভাঁজে নিজের অধরে স্পর্শ করে জবাব দিল, অবশ্যই হয়। আপনি আমায় ভালোবাসেন? কৌতুক মনে হলো সাদনানের কাছে প্রিয়তার এই প্রশ্নটা। হাসলো বোধহয় সাদনান। প্রিয়তা সাদনানের হাতের বাঁধন হতে মুক্তি পেটে ছোটাছুটি করলো। সাদনান সেটা সম্ভব হতে দিল না। আবার টেনে জড়িয়ে ধরে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে নিজেও প্রশ্ন করলো, আমার স্পর্শে বুঝি ভালোবাসা ছিল না? প্রিয়তা কেঁপে উঠল। প্রিয়তার জবাব দিতে ইচ্ছে করলো, স্বর্গ সুখ পেয়েছি, ভালোবাসা না থাকলে বুঝি এটা সম্ভব হতো? কিন্তু কোনো জবাব প্রিয়তা দিল না। সাদনান নিজেও আর কথা বাড়ালো না, বউকে আরো সময় দিল। সময় তো আর চলে যাচ্ছে না। আজ সকাল থেকে তিন্নি ভাবছে ভার্সিটি অফ ভোটকাল, আজ টিউশন করে হোস্টেলে ফিরে আসবে এমনটাই চিন্তা ভাবনা ছিল। কিন্তু কাল রাতে কবির খানের মেসেজের পর থেকে ভেবে যাচ্ছে শুধু যাওয়া উচিত নাকি না। আবার ভাবছে কোনো প্রয়োজন হয়তো। পরক্ষণেই ভাবছে কবির খান বুঝতে পেরে যায়নি তো যে স্যারকে ভালোবাসে। আবার ভাবে যাওয়া উচিত, স্যার মানুষ ডেকেছে, না গেলে বেয়াদবি হবে। তিন্নি দোটানায় ভুগছে। তিন্নির এখন খুব করে নিজের পরিবার না থাকার অভাবটা উপলব্ধি করতে পারছে। পরিবার, মা বাবা ভাই কেউ যদি এখন পাশে থাকতো নিশ্চয়ই এ ব্যাপারে কথা বললে একটা সলিউশন দিত। কিন্তু তিন্নি তো তেমন কেউ নেই। তিনি বিছানা থেকে ফোন হাতে নিল। যদি এই ব্যাপারে কারোর সাথে শেয়ার করা যায় সেটা এই মুহূর্তে মাইশা। তিন্নির স্কুল কলেজ লাইফে তেমন কোনো ফ্রেন্ড নেই। মূলত সময় হয়নি এসবে ধ্যান দেওয়ার। ভার্সিটিতে গিয়ে মাইশার সাথে কেমন অদ্ভুতভাবে এই সম্পর্কটা তৈরি হলো তিন্নি এখন বুঝতে পারে না। মাইশাকে ফোন দেওয়ার সাথে সাথে কল রিসিভ হলো। শোন, দেখা করতে পারবি? তিনি জিজ্ঞেস করলো। মাইশা কিঞ্চিত সময় নিয়ে বলল, এখন তো বাড়ি থেকে বেরোতে দিবে না, কাল ভোট, বুঝতে পারছি। তুই একটা কাজ কর না, আমাদের বাড়ি চলে আয়। তিন্নি কিছু ভেবে বলল, ঠিক আছে। তিনি কল কেটে রেডি হয়ে মির্জা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। দুপুরে সাদনান বাড়ি ফিরল আজ। প্রিয়তা অবাক, শোয়া থেকে উঠে বসে বিস্ময় নিয়ে বলে উঠল, আপনি? সাদনান জবাব দিল না। এগিয়ে এসে প্রিয়তার কপালে হাত রাখে। মেয়েটার সকালে জ্বর এসেছিল। এক রাতেই বউয়ের অবশ্য করুণ ভবিষ্যৎ কি হবে। বউয়ের দিকে এখন থেকে নজর দিতে হবে। এখন জ্বর নেই।
সাদনান গায়ের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলল, আবার যেতে হবে, শাওয়ার নিবে? আপনি আগে যান, আমি পরে যাচ্ছি। প্রিয়তা বিছানা থেকে উঠে গিয়ে কাবার থেকে কাপড় নিতে নিতে বলল। সাদনান গায়ের পাঞ্জাবি খুলে সোফায় রেখে তাওয়াল হাতে প্রিয়তাকে টেনে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল। একসাথে নিয়ে নেব, আমাকে আবার যেতে হবে। প্রিয়তা কিচ্ছু বলল না। আগে প্রিয়তা শাওয়ার নিল, ড্রেস চেঞ্জ করে সাদনান বউকে রুমে পাঠিয়ে দিল। অতঃপর নিজে বউয়ের কাপড় ধুয়ে একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। সাদনান কাপড় ব্যালকনিতে মেলে দিয়ে এসে দেখলো প্রিয়তা বিছানায় বসে আছে। সাদনান এক পলক সেদিকে তাকিয়ে নিজের চুল মুছতে মুছতে বউয়ের পাশে গিয়ে বসলো। প্রিয়তা তাওয়াল নিজ হাতে নিয়ে সাদনানের চুল মুছে দিল। সাদনান হাসলো। দারুণ লাগে যখন এই ছোট্ট ছোট্ট হাত দুটির মালিক তার জন্য কিছু করে। কালাম খান ভোট প্রচারণা গিয়েছিল আজ। মফিজুল মির্জা একজন বিজনেসম্যান, রাজনীতি সম্পর্কে খুব কমই ধারণা। মূলত এসবে আজম মির্জা বা মফিজুল মির্জা দুই ভাইয়ের ততটা আগ্রহ নেই। তাই তো বাবা এত বড় নেতা হওয়ার পরেও দুই ভাই বাবার ব্যবসায় হাত লাগালেও রাজনীতি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তবে এবার সাদনানের জন্য সবাই খাচ্ছে। এ তো সবাই কম বেশি আশ্চর্য।